ফেব্রুয়ারির এক সন্ধেবেলা বাবর তার সামনের বিশাল খোলা অগ্নিকুণ্ডে প্রজ্বলিত কাঠের টুকরা হাতের লাঠি দিয়ে খোঁচা দেয়, সেখান থেকে আরেকটু বেশি উষ্ণতা পেতে। তার দেহের সামনের অংশ আর মুখমণ্ডল যদিও সরাসরি উত্তাপের কারণে উষ্ণ, কিন্তু তার পরনে বাদামি রঙের মোটা পশমের আলখেল্লা থাকা সত্ত্বেও মাটির আর ইটের তৈরি বাড়িটার ছোট চাকচিক্যহীন কোনো মতে বন্ধ করা জানালার উপর ঝুলে থাকা পর্দার ভেতর দিয়ে প্রবাহিত কনকনে শীতল বাতাসের কামড় বাবর ঠিকই অনুভব করে। এই বায়ু প্রবাহের ফলে অবশ্য একটা লাভ হয়েছে যে চিমনি দিয়ে কিছুটা হলেও কাঠের ধোঁয়া বের হয়ে যেতে পারছে। ধোঁয়াটা এত ঘন আর ঝাঁঝালো যে বাবরের চোখ জ্বালা করছে। বাবর ভাবে গত শরতের সেই দিন যখন চারপাশে বাতাসের দাপটে উঠতে থাকা তুষারে সে 200 লোকের বহরটা নিয়ে প্রশস্ত গিরিপথ অতিক্রম করে সেরামের এই ক্ষুদ্র বসতিতে উপস্থিত হয়েছিল। তারপর থেকে সে কেবল চোখের পানি ফেলে চলেছে। সত্যি কথা বলতে কি, জায়গাটা আসলে একটা দেয়াল ঘেরা ছোট্ট পশুপালকদের গ্রাম, যেখানে 2 কি 3টি সরাইখানা রয়েছে। কদাচিৎ উপস্থিত হওয়া আগন্তুকেরা যেখানে খিদমত পান। কিন্তু 2টো কারণে স্থানটা বাবরকে আকৃষ্ট করেছে। গ্রামের গাট্টাগোট্টা সর্দার হুসেইন মজিদ, সমরকন্দে মাহমুদের হাতে নিহত আলী মজিদ বেগের চাচাতো ভাই এবং বাবরের একনিষ্ঠ অনুগত। আরেকটা ব্যাপার হলো, বসতিটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। কাশগড় থেকে আগত একটা মোটামুটিভাবে প্রচলিত বাণিজ্য পথের ধারে গ্রামটা অবস্থিত হলেও ফারগানার সীমান্ত চৌকি আর সাইবানি খানের বাহিনী 2 দলের কাছ থেকে জায়গাটা বেশ অনেক দূরে। বাবর জানে সমরকন্দ থেকে বিতাড়িত হবার পরে জাহাঙ্গীরের প্রস্তাবিত স্মরণ প্রত্যাখ্যান করে সে মোটেই ভুল করেনি। প্রথমত, প্রস্তাবটার আন্তরিকতার বিষয়ে সে ভীষণভাবে সন্দিহান, এবং দ্বিতীয়ত, সে তার সৎ ভাই জাহাঙ্গীর আর তার নিয়ন্ত্রক তাম্বালের খপ্পরে গিয়ে পড়তে চায়নি। আর তাছাড়া জাহাঙ্গীর আর তার ফন্দিবাজ মা রোকসানাকে একদা মৌন সহনশীলতা বলে সে মেনে নিয়েছিল। এখন সেই ভঙ্গুর সম্পর্ক সে ব্যবহার করতে চায় না। বাবরের প্রত্যাখ্যান করার অর্থ হল সে তার পরিবারের মেয়েদেরও জাহাঙ্গীরের কাছে বিশ্বাস করে পাঠাতে পারবে না। তার নিজের উপস্থিতি ব্যতীত তাদের পুনরায় সেই বন্দিদশার ভাগ্যই বরণ করতে হবে। সে যাই হোক, খুতলাকনিগার আর এহসান দৌলত প্রস্তাবটা শোনার সাথে সাথে সেটা নিয়ে আলোচনা করতেও অস্বীকৃতি জানিয়েছেন। তারা বাবরের বিপদসংকুল ভবঘুরে জীবন আর তজ্জনিত অভাব হাসি মুখে সহ্য করতে রাজি আছেন। তাদের অন্তত এখন মাথার উপরে আবার ছাদে নিরাপত্তা রয়েছে, এবং এই বাসস্থানের শীতল পরিবেশে নিভৃত থাকার জন্য ছোট করে হলেও একটা কামরা তারা পেয়েছেন। কিন্তু তাদের অবিন্যস্ত দীঘল চুলের জট থেকে উকুনের ডিম বাঁচতে গিয়ে একটা মাত্র হাতির দাঁতের তৈরি চিরুনি তাদের পালাক্রমে ব্যবহার করতে দেখে বাবর চোখের জল চেপে রাখতে পারেনি। তাদের কেউই এইটা নিয়ে কিংবা বিছানার ছারপোকা নিয়ে একবারও অভিযোগ জানাননি। বাসি বা অপ্রতুল খাবারের ব্যাপারেও তাদের কোনো আপত্তি নেই। রান্নাঘরে চর্বির আস্তরণযুক্ত একটা ঢাউস তামার পাত্র থেকে প্রতিদিন ঘোড়ার শক্ত মাংস আর শালগম খেতে দেয়া হয়। এহসান দৌলত তার শ্রদ্ধেয় পূর্বপুরুষ চেঙ্গিস খানের এটা খুবই পছন্দের খাবার ছিল বলে জানিয়েছেন। নিজের ওপরেই নিজে ক্ষুব্ধ বাবর ভেবেছিল খানসাদাকে সাইমানি খানের হাতে তুলে দেবার জন্য আম্মি যান বা নানি যান তাকে দোষারোপ করবে, কিন্তু বরাবরের মতোই এহসান দৌলত তাকে আরও বেশি বিস্মিত করেছে। একদিন সকালে তিনি বাবরকে মুখ ফিরিয়ে কুকড়ে নিজের কক্ষে শুয়ে কাঁদতে দেখেন। এহসান দৌলত বলেন, বাবর যান, কি হয়েছে যে নিজের অবস্থান আর পৌরুষ ভুলে গিয়েছ? বাবর কোনো উত্তর না দিলে তিনি আবার জানতে চান। এবার অনেক কোমল তার কণ্ঠস্বর। বাবর যান, বলবে না কি হয়েছে? বাবর কোকড়ানো অবস্থান থেকে সোজা হয় এবং নানিজানের দিকে জবা ফুলের মতো লাল চোখে তাকায়। বলে, আপনি কি জানেন না, অনুমান করতে পারছেন না? সমরকন্দ আরও একবার হাতছাড়া হয়েছে বলে আমি নির্বিঘ্ন, কিন্তু তার চেয়েও বড় কথা সাইবানি খানের কাছে এভাবে আপোষে খানজাদাকে সমর্পণ করায়। আমার নিজেকে চাপকাতে ইচ্ছে করছে। পরিবার প্রধান হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় আর ভাই হিসেবে নিজের একমাত্র বোনকে
যাকে আমি এত ভালোবাসি, তাকে রক্ষা করতে না পারায় আমি প্রচণ্ড অপমানিত বোধ করছি। তাকে উদ্ধার করার জন্য এখনও আমি কিছু করতে পারছি না। এতটাই হীনবল আজ আমি ভাবতেই নিজেকে ক্লিব মনে হচ্ছে। এহসান দৌলত বাবরের বিশাল হাতের পাঞ্জা এবার নিজের ছোট হাতের মুঠোয় আঁকড়ে ধরে। তারপরে তিনি তাকে চেঙ্গিস খানের প্রথম স্ত্রীর ভাগ্যে কি ঘটেছিল সেটা বাবরকে মনে করিয়ে দেন। তিনি বলেন, সমুদ্রের মহান অধীশ্বর হবার অনেক আগে তিনি বর্তে নামের কোনগ্রেট গোত্রের এক পৃথুলা সুন্দরী কিশোরীকে বিয়ে করেছিলেন এবং তার গোত্রের সমর্থন নিয়ে মার্কিট নামের এক প্রতিবেশী গোত্রের সাথে সংঘাতের মাধ্যমে নিজের ক্ষমতা বৃদ্ধির প্রয়াস পান। অবশ্য তখন তিনি নিতান্তই অনভিজ্ঞ, আর মার্কিটরা ছিল ভীষণ ধূর্ত। মার্কিটরা তার ছাউনি একবার অপ্রত্যাশিতভাবে আক্রমণ করে বর্তেকে উঠিয়ে নিয়ে যায় এবং চেঙ্গিসের অনুসারী যোদ্ধাদের হয় হত্যা করে, না হয় ছত্রভঙ্গ করে দেয়। নিঃসঙ্গ একাকী অবস্থায় তিনি কেন্তাই পাহাড়ে পালিয়ে যান, যেখানে মার্কিটরা তাকে খুঁজে পায় না। পাহাড়ের আড়াল তিনি ভালোই ব্যবহার করেন। চেঙ্গিস খান এরপরে যতদিন বেঁচে ছিলেন প্রতিদিন পাহাড়ের দেবতার পূজা করেছেন এবং প্রতিদিনই তার উদ্দেশ্যে বলি দিয়েছেন। পাহাড়ে আত্মগোপন করার মাত্র 1 বছরের ভেতরেই কোনগ্রেট গোত্রের গঠন করা আরেকটা বাহিনীর সহায়তায় তিনি মার্কিটদের পরাজিত করেন এবং বর্তেকে বন্দি দশা থেকে মুক্ত করেন। কয়েক মাস পরে সে যখন তার প্রথম পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় জর্জি, কারোই সাহস হয়নি সেই ছেলের পিতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন করার। বড় হয়ে এই ছেলে চেঙ্গিস খানের অন্যতম এক সেনাপতি হয়েছিলেন। এহসান দৌলত একটু থেমে আবার যোগ করেন, খানজাদা আর বাবর, তোমরা দুজনেই চেঙ্গিস খান আর বর্তের রক্ত বহন করছো। কখনো হতাশ হইও না। কঠোর বাস্তবের মোকাবিলা করে পরিণামে জয়ী হওয়ার মতো সাহস তোমাদের আছে। এহসান দৌলত এবার শক্ত করে তার হাত আঁকড়ে ধরে, বলে, যত কঠিন আর কষ্টকরই হোক, নিজের মনোবল শক্ত করো বাবর। পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাবার মতো ইস্পাত কঠিন মনোবল তৈরি করো। নানিজানের সেই সান্ত্বনাবাণী সত্ত্বেও আজও সাইবানি খানের রুক্ষ হাত তার বোনের কোমল দেহের গোপনতম প্রান্তরে বিচরণ করছে মনে হতেই বৃতৃষ্ণা আর বিবমিষা বোধ বাবরকে আচ্ছন্ন করে ফেলে। মুষ্টিবদ্ধ হাতের তালুতে চেপে বসার নখে সে সমস্ত মানসিক শক্তি একত্রিত করে ভাবনাগুলোকে মন থেকে সরিয়ে দেয়। তারপরে সে আল্লাহর কাছে দোয়া করে তার বোন যেন বেঁচে থাকার মতো মানসিক শক্তি বজায় রাখতে পারে, যেমনটা বজায় রেখেছিলেন বর্তে এবং তার বোন সাইবানি খানের কথা মতো চলে। সে প্রতিবাদ করতে চাইলে সেটা তার মৃত্যুই ডেকে আনবে। তাদের 2 ভাই বোনের পক্ষে সে একাই সাইবানি খানের সাথে যুদ্ধ করবে, তাকে পরাভূত করতে আর তাকে এবং তার পরিবারের মৃত গৌরব পুনরুদ্ধার করবে। এখন যদিও মধ্যরাত্রি প্রায় সমাগত এবং কামরার ভেতরে তার চারপাশে সবাই ঘুমে বিভোর, মাঝে মাঝে বিক্ষিপ্ত নাসিকা গর্জন তার সাক্ষী দিচ্ছে নিজের ভাবনা নানা কারণে আজ বিক্ষিপ্ত। তার সাথে যা ঘটে গিয়েছে সেসব কারণে অসহায় আর অস্থির এবং সর্বোপরি ভবিষ্যতের গর্ভে তার আর তার পরিবারের জন্য আরও কি ভোগান্তি অপেক্ষা করছে ভেবে দুশ্চিন্তাগ্রস্ত বাবর আরেকবার ঘুমাতে চেষ্টা করে। ঘুম পাবার বদলে ক্রুদ্ধ কিন্তু অক্ষম আক্রোশে রক্ত টকবক করতে থাকলে সে আলখিল্লাটা গায়ে চাপিয়ে নেয় এবং এলোমেলো শুয়ে থাকা পরিচারিকাদের ঘুমন্ত শরীরের ওপর দিয়ে নিজের ভাবনাগুলোকে গুছিয়ে নিতেই মনকে প্রশমিত আর শীতল করতে সে রাতের হাড় কনকনে শীতের ভেতর বাইরে বের হয়ে আসে। বাইরে আকাশে তারার মেলা এবং একটু আগে যে তুষারপাত হয়েছে জমে সেটা বরফের কুচিতে পরিণত হয়েছে। কনকনে হিম বাতাস প্রাঙ্গণের ওপরে ঝড়ের মতো বইছে। গ্রামটা ঘিরে রাখা মাটির দেয়ালের দিকে সে এগিয়ে যায়। মাটির অ্যাব্রোথ্যাব্রো ধাপ বেয়ে সে দেয়ালের উপর ওঠে এবং সামনে আবছা আলো ভূপ্রকৃতির দিকে তাকিয়ে দেখে। গিরিপথের উপরে পাহাড়ের চূড়ায় চাঁদের আলো পড়ে চমকায়। পুরো দৃশ্যপটের অনাবিল সৌন্দর্যের দিকে তাকিয়ে সে রুদ্ধশ্বাসে দেখে সহসা পশুর খোয়ারের দিক থেকে একটা নিঃসঙ্গ কান্নার আওয়াজ ভেসে আসতে শোনে। তারপরে হট্টগোলের ভেতরে আরেকটা আওয়াজ আসে। মিনিট খানেক পরে ঠিক তার নিচে
বরফের উপর দিয়ে একটা কালো জন্তু ছুটে এসে দাঁড়ায় এবং বরফাবৃত মাটির ওপর দিয়ে ছুটে অন্ধকারে মিলিয়ে যায়। প্রাণীটা পালিয়ে যেতেই পশুর খোয়ারের রক্ষীরা প্রাণীকে লক্ষ্য করে তীর ছুটতে থাকে। ধাওয়া দিয়ে তারা জন্তুটাকে তাড়িয়ে এনেছে। বাবর এখন দেখে প্রাণীটা একটা ধূসর বর্ণের বেশ লম্বা নেকড়ে, মুখে একটা কিছু কামড়ে ধরে রেখেছে, খুব সম্ভবত মুরগি। ব্যাটাকে মারতে পারলে? দেয়ালের নিচ দিয়ে একজন প্রহরী দৌড়ে যেতে বাবর তার কাছে প্রশ্ন করে। না সুলতান, গত কয়েক রাত ধরে আমাদের গৃহপালিত পশুদের আক্রমণ করছে এই ধূর্ত নেকড়ে। প্রথমে ঘোড়ার আস্তাবলের দিকে সে ভেতরে প্রবেশের একটা রাস্তা খুঁজে বের করে এবং গত বছরে জন্ম নেয়া একটা অশ্বশাবককে আক্রমণ করার চেষ্টা করে। সেটা অসুস্থ ছিল বলে আমরা তাকে চিকিৎসার জন্য আলাদা করে রেখেছিলাম। ঘোড়ার দল তাদের পায়ের খুঁট দিয়ে ব্যাটাকে সে রাতের মতো তাড়িয়ে দেয়। গতকাল সন্ধ্যাবেলা সে ভেড়ার খোয়ারে ঢোকে, আর আমরা তাকে তাড়িয়ে দেবার আগে একটা ছোট ভেড়িকে এমন বাজেভাবে কামড় দেয় যে আমরা বাধ্য হই তাকে পরে জবাই করতে। আজ রাতে আমাদের মাংসের সুরা ঘোড়ার মাংসের বদলে এটার মাংস দিয়েই তৈরি হয়েছিল স্বাদ পরিবর্তনের জন্যে, কিন্তু আজ রাতে নেকড়েটা মুরগির খোয়ারে ঢোকে, আর মুরগিদের চিৎকারে আমরা আসার আগেই মুরগি নিয়ে হারামজাদা পালিয়ে যায়। নাছোড়বান্দার মতো লেগে থাকার পুরস্কার সে পেয়ে গেছে। বাবর আবার অন্ধকার প্রান্তরের দিকে তাকায়, যেখানে বিজয়ী নেকড়েটা হারিয়ে গেছে। সম্ভবত এটা তার জন্য একটা ইঙ্গিত। বাস্তবতার মুখোমুখি হয়ে চেঙ্গিস খানের তৈমুরের মতো অটল হয়ে থাকতে হবে। নিজের অভীষ্ট সিদ্ধির জন্য ভিন্ন পন্থা অবলম্বন করো। লক্ষ্য আদায় না হওয়া পর্যন্ত হাল ছাড়বে না। নেকড়েটা ঘোড়া আর ভেড়ার খোয়ারে হামলা চালিয়ে ব্যর্থ হয়েও মুরগির খোয়ার আক্রমণ করে ঠিকই সফলতা লাভ করেছে। সামরকান্দ আর ফারগানার প্রতি এই মুহূর্তে কম মনোযোগ দিয়ে তার উচিত সম্ভবত অন্য কোনো এলাকার কথা বিবেচনা করা, যেখানে সে নিজেকে শাসনকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তার নায়ক তৈমুর যে চীন থেকে ভারতবর্ষ এবং তুরস্ক পর্যন্ত উন্মত্তের মতো হামলা করেছিলেন। বাবর দেয়ালের উপর থেকে নেমে বাসার দিকে ফিরে আসার সময় নিচু চালাযুক্ত মহিলা পরিচারিকাদের বাসস্থান অতিক্রম করে। বহুদিন পরে সে প্রথমবারের মতো তার বাবার বিশ্বাস জোরে জোরে নিজেকে আওড়াতে শোনে। তৈমুরের রক্ত আমারও শরীরে, তৈমুরের রক্ত আমাদের শরীরে। বাকি রাতটুকু সে নির্বিঘ্নে আর শান্তিতেই ঘুমিয়ে কাটায়। ধূসর ঘোড়াটা চারবাকটার চেয়ে দ্রুতগামী, সবাই সেটা দেখতে পাবে। বাবর, তুমি ভুল করছো। বরফ গলার পরে আমরা যখন আবার যাত্রা করব তখন আমি তোমাকে সেটা দেখাবো। হাত গরম করতে আগুনের উপরে রেখে সে সেটা বলে। দরজা খোলার শব্দ আর বাতাসে একটা শীতল ঝাপটা অনুভব করে। বাবর ঘুরে তাকিয়ে হোসেন মজিদকে সামনে এগিয়ে আসতে দেখে। উচ্চতা আর কলেবরের কারণে তার পাশে পাশে এগিয়ে আসা গাঢ় রঙের পশম দেয়া জ্যাকেট পরিহিত বৃদ্ধ মহিলার বেটে কুঁজো অবয়ব একটা মজাদার জুটি তৈরি করেছে। বয়স আর ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও একটা লাঠির উপরে ভর দিয়ে সে বেশ ভালোই হোসেন মজিদের সাথে তাল মিলিয়ে হেঁটে আসে। অসম জুরিটা বাবরের সামনে এসে দাঁড়িয়ে তাকে প্রথা মাফিক অভিবাদন জানায়। সুলতান, এর নাম রেহানা। বাবরের বিস্ময় দেখে হোসেন মজিদ তাকে বলে, আমি যখন বাচ্চা ছিলাম তখন সে আমাকে লালন পালন করেছিল এবং এখনও আমার পরিবারের খিদমত করে আসছে। আজ খুব সকালে সে আমার কাছে আসে। সে আমাকে বলে যে গতরাতে মুরগির খোয়ারে নেকড়ের হামলার গোলমালে ঘুম ভেঙে যেতে সে মেয়ে পরিচারিকাদের বাসস্থানের রান্নাঘরে চা গরম করছিল। তখন আপনি পাশ দিয়ে অতিক্রম করার সময়ে তৈমুরের বিষয়ে কিছু বলছিলেন। সে আমাকে মনে করিয়ে দেয় ছেলেবেলায় যে আমি বহুবার শুনেছি যে তার দাদাজান দিল্লি আক্রমণের সময় তৈমুরের সাথে ছিল এবং প্রায় তাকে সেখানকার কথা বলতো। সে জানতে চায় আপনি তার গল্প শুনতে আগ্রহী কি না। আমি তাকে বলেছি এক বৃদ্ধ সৈনিকের মুখে শোনা গল্প আরেক বৃদ্ধা মহিলার কাছে শুনতে আপনি আগ্রহী হবেন না, কিন্তু নাছোড়বান্দার মতো অনুরোধ করতে থাকলে বাধ্য হয়ে আমি তাকে আপনার কাছে নিয়ে এসেছি। কথাটা বলার সময় রেহানা চোখ তুলে বাবরের দিকে তাকাতে সে বৃদ্ধার চোখে ঝলসাতে থাকা গর্ব অনুভব করে। বাবর বলে, পূর্বপুরুষের বীরত্বগাথা শুনতে আমার ভালোই লাগবে।
রেহানাকে আগুনের পাশে আরাম করে বসার বন্দোবস্ত করে দিয়ে কাউকে বলুন আমাদের চা দিতে। রেহানা ধীরে ধীরে তার বৃদ্ধ শরীরটা নিয়ে একটা টুলের উপর বসে। বাবর বলে, বলুন কি বলতে চান। রেহানা বুঝতে পারে না কোথা থেকে শুরু করা উচিত। সে বিড়বিড় করে কিছু বলতে গিয়ে আবার চুপ করে বসে থাকে। বাবর মৃদুস্বরে জিজ্ঞাসা করে, আপনার দাদাজানের নাম কি ছিল? তারিক। তৈমুরের বাহিনীতে তিনি ছিলেন? জি সুলতান, তিনি ছিলেন একজন অশ্বারোহী তীরন্দাজ, শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম। আর তৈমুরকে তিনি প্রথম কোথায় দেখেন? 1398 সালের গ্রীষ্মকালে সামরকান্দে। তিনি হিন্দুস্তান, উত্তর ভারত আক্রমণের প্রস্তুতি তখন মাত্র নিতে শুরু করেছেন। তার বাবা তৈমুরের পূর্ববর্তী অভিযানের পোরখাওয়া যোদ্ধা আমার দাদাজানকে নিয়ে এসেছিলেন। সমরকন্দের দেয়ালের ঠিক বাইরে দিলখোশ বাগিচায় তৈমুর নিজের সেবায় যাদের নিয়োগ পর্যবেক্ষণ করেছিলেন, তিনি ছিলেন সেই দলে। তৈমুর তখন দেখতে কেমন ছিল সেটা কি তিনি বলেছিলেন? সুলতান, তার বয়স যখন প্রায় 60 বছর, আমার এখনকার বয়সের চেয়ে মাত্র 20 বছরের ছোট। রেহানা বলে। বয়সের বরাভয় অর্জন করা বৃদ্ধ লোকের প্রচ্ছন্ন গৌরব তার কণ্ঠ থেকে ঝরে পড়ে। সে চুপ করে থাকে, যেন কোনো প্রশংসা আশা করছে। বাবর তাকে হতাশ করে না। সে বলে, আমি বুঝতে পারিনি এতগুলো ঋতু পরিবর্তন দেখার সৌভাগ্য আপনার হয়েছে। বৃদ্ধা এবার হাসেন। সে বলে, কিন্তু আমার দাদাজান আমাকে বলেছিলেন, ঘন সাদা চুলের তৈমুর তখনও লম্বা আর আনত। তার ছিল চওড়া কপাল, মন্দ্র কণ্ঠস্বর আর প্রশস্ত কাঁধ। তরুণ বয়সে ঘোড়ার পিঠ থেকে পড়ে যাবার কারণে আহত ডান পায়ের জন্য তিনি বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। দুর্ঘটনার কারণে তার এক পা অন্য পায়ের চেয়ে বেশ খাটো হয়ে গিয়েছিল। ভীরুতা কেটে যেতেই সামান্য দুলতে দুলতে রেহানা পুনর্দমে কথা বলতে থাকে। বাবর অনুমান করে বৃদ্ধা তার দীর্ঘ জীবনে অসংখ্যবার এই গল্প বলেছে। বৃদ্ধা বলতে থাকে, নিজের গিলটি করা সিংহাসনে অধিষ্ঠিত হয়ে তৈমুর তার লোকদের উদ্দেশ্যে ভাষণ দেয়। সে বলে, আমরা হিন্দুকুশ অতিক্রম করে গিরিপথের ভেতর দিয়ে গিয়ে সিন্ধু অতিক্রম করে হিন্দুস্তানের সমৃদ্ধ রাজধানী দিল্লি আক্রমণের প্রস্তুতি নিয়েছি। সিকেন্দারও যে শহরে পৌঁছতে পারে নাই, আমরা সে শহরে যাব। কিংবা চেঙ্গিস খান, যিনি কেবল সিন্ধু অববাহিকা পর্যন্ত গিয়েছিলেন। প্রাপ্তির সম্ভাবনা অসীম। হিন্দুস্তান হীরা, পান্না, চুনি পাথরে সমৃদ্ধ। সভ্য দুনিয়ার একমাত্র হীরকখনি সেখানে অবস্থিত। কিন্তু সেখানের অধিবাসীদের এসব রত্নে কোনো অধিকার নেই। সেখানকার কিছু শাসক যদিও আমাদের আল্লাহ তাআলার অনুসারী, কিন্তু বেশিরভাগ লোকই অর্ধেক জন্তু আর অর্ধেক মানুষের বিকৃত মূর্তির পূজারী, ভীরু স্বভাবের কাফের তারা। তাদের বিরুদ্ধে যুদ্ধ যে শহীদ হবে, আল্লাহ তাআলা তাকে নিশ্চয়ই বেহেশত নসিব করবেন। প্রজাদের ভেতরে বিদ্যমান অবিশ্বাস, দুর্বল চিত্তে মেনে নেয়া এসব শাসক আর তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের বিপুলভাবে বিজয়ী করবেন। আমরা বিপুল পরিমাণ ধন সম্পদ লাভ করব। কিছুদিন পরেই সেনাবাহিনী শহর ত্যাগ করে। 90,000 যোদ্ধা, বেশিরভাগই অশ্বারোহী, সমরকন্দের বাইরে রোদে পোড়া তৃণভূমির উপরে ধুলোর একটা মেঘের জন্ম দিয়ে কাতারবন্দি হয়ে যুদ্ধযাত্রার আয়োজন করে। 3 দিনের ভেতরে তারা সবুজ শহর তৈমুরের জন্মস্থান সাকরিশ অতিক্রম করে যায় এবং লোহার দরজা নামে সুপরিচিত সুরক্ষিত গিরিকন্দর দিয়ে লালচে কর্কটে মরুভূমি কিজিল ঘুমে নেমে আসে। বিরতিহীনভাবে এগিয়ে গিয়ে তারা অক্সাস, বালক আর আন্দারাব অতিক্রম করে। এই পুরো সময় তারা তৈমুরের সাম্রাজ্যের সীমান্তের ভেতরে অবস্থান করেছিল। এরপরে তৈমুর 30,000 যোদ্ধার একটি অগ্রগামী দল নিয়ে আমার দাদাজান যেই বাহিনীতে ছিল, তারা খাওয়াব গিরিপথের ভেতর দিয়ে পৃথিবীর ছাদে উঠে আসে এবং হিন্দুকুশে পৌঁছান। সেখানে তারা প্রথমবারের মতো শীতের সম্মুখীন হন। বরফের উপরে তাদের ঘোড়ার পা পিছলে যেতে থাকে। আছাড় খেয়ে কিছু ঘোড়া আরোহী সহ মৃত্যুর মুখে পতিত হয়। কোনো কোনো ঘোড়ার পা ভেঙে কেবল রান্নার পাত্রের উপযুক্ত হয়ে পড়ে। তৈমুর তার লোকদের দিনের বেলা বিশ্রাম নিয়ে রাতে যাবার আদেশ দেন। শীঘ্রই তারা একটি পাহাড়ি ঢালে পৌঁছে যান, যেখানে দড়ির সাহায্য ছাড়া অবতরণ প্রায় অসম্ভব। তখন আমার দাদাজান আমাকে বলেছেন, তৈমুরের লোকেরা তাকে একটা খাটিয়ায় করে
পাথুরে কিনারা থেকে 100 ফিট নিচে নামিয়ে আনে, যেহেতু তার নিজের পক্ষে দড়ি বেয়ে নামা সম্ভব ছিল না। এ সময় ঠান্ডার ফলে তার ডান পায়ের পুরনো ক্ষতমুখ খুলে যায় এবং তিনি তার পুরো দেহের ভর এর পায়ের উপর চাপাতে সাহস পান না। আর এই পুরোটা সময় তারা স্থানীয় উপজাতি আর কাফেরদের চোরাগুপ্তা হামলা প্রতিহত করে চলেন। অনেক পরিশ্রম করে তারা অবশেষে কাবুলে পৌঁছেন। আমার দাদাজান আমাকে বলেছেন, পাহাড়ের উপর অবস্থিত একটি দুর্গ দ্বারা সুন্দর এই শহরটা সুরক্ষিত এবং ব্যস্ত বাণিজ্য পথের মিলনস্থলের উপরে অবস্থিত। সমরকান্দের চেয়ে ছোট আর কম চাকচিক্যময় অবশ্যই, কিন্তু তারপরেও আপন মহিমায় ভাস্বর। এ সময় বাবর বিড়বিড় করে বাবুরিকে বলে, নিশ্চয়ই আমার বিশ্বাস সেটা এখনও তেমনই আছে। আমার বাবার এক ভাই শহরটা শাসনকর্তা। বাবুরি বলে, সমরকন্দে আমার যেমন প্রতিটা দোকান পরিচিত, তেমনি প্রতিটা মসনদে আপনার আত্মীয়রা প্রতিষ্ঠিত। বাবর হেসে বলে, রেহানা, আমার কথায় কান্না দিয়ে আপনি বলতে থাকুন। রেহানা বলে, সেপ্টেম্বর নাগাদ তৈমুর চামড়ার ফালি দিয়ে বাঁধা নৌকা দিয়ে তৈরি করা একটা সেতুর সাহায্যে সিন্ধু নদী অতিক্রম করেন। দিল্লি থেকে তখন তারা মাত্র 500 মাইল দূরে। তার বাহিনী যখনই সুযোগ পেয়েছে মানুষজন বন্দী করেছে, যাদের পরে সমরকন্দের দাসবাজারে বিক্রি করা হবে। কিন্তু তার আগে তারা সেই সব বন্দীদের বাধ্য করেছে তাদের কাজ করতে। আমার দাদাজানের ছিল 5 জন বন্দী। রাভি নামের কালো চোখের ছোট একটা এতিম ছেলে ছিল তার খুব প্রিয়। ডিসেম্বর মাসে তৈমুরের অগ্রগামী গুপ্তদূতেরা দিল্লি শহরের দেয়ালের ভেতর অবস্থিত বিশাল গম্বুজ আর মিনার প্রথমবারের মতো দেখতে পায়। কিন্তু দিল্লির সুলতানের ছিল একটি শক্তিশালী সেনাবাহিনী, যার ভেতরে অন্তর্ভুক্ত ছিল তার সবচেয়ে ভীতিকর 150 রণহস্তির একটি বাহিনী। ইস্পাতের চকচকে বর্ম, একটার উপরে আরেকটা বিন্যস্ত, বর্মপরিহিত হাতি, যাদের লম্বা গজদন্তের সাথে বাঁকানো একাধারী খাটো তরবারি সংযুক্ত। তৈমুর দেয়ালের নিকটে ব্যয়বহুল আর অনিশ্চিত যুদ্ধের সম্ভাবনা এড়িয়ে যেতে আগ্রহী ছিলেন এবং সুলতানের বাহিনীকে প্ররোচিত করেন দুর্গের নিরাপদ আশ্রয় ত্যাগ করে বেরিয়ে এসে আক্রমণ করতে। কিন্তু সুলতানি সেনাবাহিনী যুদ্ধের ভেতরেই যে দরজা দিয়ে বের হয়ে এসেছিল সেই একই দরজা দিয়ে শহরে ফেরত যায়। রেহানা একটু দম নিয়ে বলে, গল্পের এই অংশটা বিষাদময়। যুদ্ধবন্দীর দল সুলতানের বাহিনীর সমর্থনে বিশাল জয়ধ্বনি তোলে। তাদের ধারণা ছিল সুলতান জয়ী হলে তারা মুক্তি পাবে। তৈমুরের কানে সেটা পৌঁছে যায় এবং আশঙ্কা করেন যে পরবর্তী আক্রমণের সময় আবেগের বশবর্তী হয়ে এই যুদ্ধবন্দী দাসেরা, যাদের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ, তারা হয়তো বিদ্রোহ করে বসতে পারে। আবেগের বশবর্তী না হয়ে এবং দৃঢ়চিত্তে তিনি এই 1 লক্ষ যুদ্ধবন্দী হত্যার আদেশ দেন। তার চেয়েও বড় কথা, প্রত্যেককে নিজ নিজ যুদ্ধবন্দী হত্যা করতে হবে। তার লোকেরা অশ্রু সজল চোখে ঠান্ডা মাথায় বন্দীদের হত্যা করে। এমনকি প্রিয় পাত্রীতে পরিণত হওয়া মহিলা বন্দীদেরও রেহাই দেওয়া হয়নি। কেউ কেউ বলে থাকে তৈমুর তার হারেমের মেয়েদের বাধ্য করেছিল তাদের খেদমতকারী পুরুষ বন্দীদের হত্যা করতে। আমার দাদাজান তার প্রাপ্তবয়স্ক বন্দীদের আদেশ মতো হত্যা করলেও রাভির বেলায় তিনি আদেশ পালনে ব্যর্থ হন। তিনি তাকে পালিয়ে গিয়ে বালিয়াড়ির আড়ালে আত্মগোপন করে থাকতে বলেন। অবশ্য পরে তিনি ফিরে এসে একটা কাঁটাযুক্ত ঝোপের নিচে তার দেহটা অর্ধেক ঢাকা পড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন, যার আড়ালে সে আত্মগোপন করতে চেয়েছিল, কিন্তু কারো আঘাতে বেচারার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তৈমুর আশা করেন এই হত্যাকাণ্ড হয়তো দিল্লি সুলতানকে আরেকবার আক্রমণ করতে প্ররোচিত করবে এবং তিনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখেন। সবচেয়ে ভীতিকর হাতির পালকে প্রতিহত করতে তিনি তার লোকদের অশ্বারোহী বা পদাতিক, সেনাপতি বা সৈনিক নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থানের সামনে গভীর খাত খুঁড়তে আদেশ দেন এবং খোঁড়া মাটি দিয়ে অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বলেন। এরপর তিনি তার কামানদের বলেন সবচেয়ে তীব্র আলো প্রজ্বলিত করতে এবং তীক্ষ্ণ প্রান্তযুক্ত 3 মাথা বিশিষ্ট দণ্ড তৈরি করে হাতির দল যেখানে আক্রমণ করার সম্ভাবনা বেশি সেই সব জায়গায় ছড়িয়ে দিতে বলেন। তিনি এবার মহিষের পালের মাথা আর পা চামড়ার দড়ি দিয়ে বাঁধার আদেশ দিয়ে পরিখার সামনে এবং সুচালো দণ্ডের পেছনে তাদের দাঁড় করিয়ে রাখেন।
তিনি উটের পিঠে শুকনো কাঠ আর খড় বোঝাই করে তাদের একসাথে বেঁধে আলাদা করে রাখেন। সবশেষে তিনি তার তীরন্দাজ বাহিনীকে আদেশ দেন, হাতির পিঠে কানের পেছনে উপবিষ্ট মাহুতকে লক্ষ্য করে তীর যেন তারা ছোড়ে। মাহুত মারা গেলে হাতির পাল নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ আমার দাদাজান বলতেন, আকাশ ধূসর হয়ে এবং আবহাওয়া শীতল হতেই সুলতানের দল সত্যি সত্যি তৈমুরের ধারণা অনুযায়ী হাতির পিঠে বাঁধা পিতলের বিশাল দামামা বাজিয়ে দুর্গ ছেড়ে আক্রমণ করতে বের হয়ে আসে। তাদের পায়ের নিচের মাটি যেন কেঁপে কেঁপে ওঠে। কিন্তু আমার দাদাজান তখন তৈমুরের পরিকল্পনার প্রজ্ঞা নিজের চোখের সামনে দেখতে পান। হাতির পাল তাদের অবস্থান পর্যন্ত পৌঁছতেই পারে না। লোহার কাঁটায় হোঁচট খেয়ে তারা মহিষের পালের সামনে এসে হুমড়ি খেয়ে দাঁড়িয়ে পড়ে। আর এরপরই তৈমুর তার শেষ চালটা দেয়। উটের পিঠে রাখা শুকনো কাঠ আর খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়ে তিনি তাদের হাতির পালের দিকে দাবড়ে নিয়ে যেতে বলেন। বিশাল প্রাণীগুলো কাটার খোঁচা সামনে নিলেও এবার ধোঁয়ার আক্রমণে পর্যুদস্ত হয়ে আতঙ্কিত হয়ে ওঠে এবং ভয়ে পালাবার সময় পিঠের সৈন্যদের ছুঁড়ে ফেলে আর পায়ের নিচে তাদের মাথা বিষ্ট করতে থাকে। বিজয় এসে তৈমুরকে বরণ করে নেয়। দিল্লি এখন তৈমুরের অধীনস্থ। যদিও তৈমুরের শাহী ফরমান ছিল যে অনুমতি ছাড়া কেউ দিল্লিতে প্রবেশ করতে পারবে না, কিন্তু তার সব আদেশের ভেতরে কেবল এই আদেশটাই কড়াকড়িভাবে পালিত হয়নি। আমাদের সৈন্যরা লুটপাটের আশায়, আমার বলতে দ্বিধা নেই, মেয়ে মানুষের খোঁজে শহরের ভেতর ছড়িয়ে পড়ে। আমার দাদা যেন ছিলেন তাদের ভেতর। পরিত্যক্ত সরাইখানায় শহরের অধিবাসীরা তাদের কিছু সাথীকে খুন করেছে এমন গুজব ছড়িয়ে পড়তে সেটার মালিক পালিয়ে গিয়েছিল। তারা সেখানে বসে মুফেতে আকণ্ঠ সুরা পান করেছেন। প্রায় মাতাল অবস্থায় সৈনিকরা এবার রাস্তায় নামে। মাথা ঝিম ধরে থাকার কারণে তারা তাদের চারপাশেই কেবল শত্রু দেখতে পায় এবং সামনে যাকে পায় তাকেই হত্যা করে। শীঘ্রই তারা দোকানপাট আর বাসায় অগ্নিসংযোগ শুরু করে কেবল মজা দেখতেই। মদের নেশা কেটে যেতে আমার দাদাজান নিজের কৃতকর্মের জন্য লজ্জিত বোধ করেন এবং একটি সংকীর্ণ লম্বা বাসায় প্রবেশ করেন। সেখানে তিনি প্রায় রাভির সমবয়সী এক ছেলেকে মার্বেলের তৈরি হাম্মামখানায় লুকিয়ে থাকা অবস্থায় খুঁজে পান। রাভি আর তার প্রায় দ্বিখণ্ডিত মাথার কথা মনে পড়তে আমার দাদাজান আরও ধাতস্থ হন। তিনি ছেলেটাকে ইশারা করে ঘরের এক কোণে রাখা একটি বিশাল সিন্দুকে লুকিয়ে থাকতে বলেন এবং ইশারা ইঙ্গিতে বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সে যেন সেখানেই লুকিয়ে থাকে। রেহানা তার পরনের পুরু পশমের স্তর দেয়া কোটের পকেট হাতড়ে সোনালি জরির কাজ করা রেশমের কাপড়ে মোড়া একটা কিছু বের করে। কাপড়ের আবরণ সরাতেই বাবর দেখে ভেতরে ছোট সোনার তৈরি হাতির মূর্তি, যার চোখ দুটো রুবির। সে হাতিটা বাবরের দিকে এগিয়ে ধরে। রেহানা বলে, সেই বাচ্চা ছেলেটা আমার দাদাজানকে এটা দিয়েছিল এবং তার অন্য আর কোনো জীবিত নাতি না থাকায় এটা আমাকে দাদাজান দিয়ে যান। বাকি সবাই আমার জন্মের আগে গুটি বসন্তে মারা গিয়েছিল। ভবনটা সেদিন ত্যাগ করার আগে আমার দাদাজান তুর্কি ভাষায় একটি ইস্তেহার লেখেন, যেখানে বলা হয় এই ভবনটা তল্লাশি করা হয়েছে এবং সেখানে মূল্যবান আর কিছু নেই। দুদিন পরে তৈমুর হত্যাযজ্ঞ আর অগ্নিসংযোগ বন্ধ করার আদেশ দেন। আমার দাদাজানের ইস্তেহার আর ছবি ভালোই কাজ করে বোঝা যায়, কারণ দুদিন পরে তিনি সেই বাসায় ফিরে এসে দেখেন বাসাটা অক্ষত রয়েছে আর সেই ছেলেটা বাড়ির সামনের সিঁড়ির ধাপে বসে রয়েছে। আমার দাদাজান বাকি সব সৈন্যদের মতোই অনেক কিছু লুট করেছিলেন। রেহানার চোখ প্রায় বন্ধ হয়ে আসে। একটু চোখ বুজে সে আবার বলে, সুলতানের প্রাসাদে তারা মাটির নিচে মূল্যবান রত্নে পরিপূর্ণ প্রকোষ্ঠ খুঁজে পেয়েছিলেন। মসৃণ দীপ্তিময় মুক্তা, আকাশের মতো নীল পান্না, দক্ষিণের খনিগর্ভে প্রাপ্ত ঝকঝকে হীরকখণ্ড, সোনা আর রূপার মোহর, ঠিক যেমন প্রতিশ্রুতি তৈমুর তাদের দিয়েছিলেন। আমার দাদাজান তার প্রাপ্য অংশ বুঝে পেয়েছিলেন। এছাড়াও তিনি অলঙ্কৃত বর্ম আর একজোড়া সাদা টিয়া পাখি, যা রাস্তার পাশে এক পরিত্যক্ত বাড়িতে খাঁচাবন্দি অবস্থায় খুঁজে পেয়েছিলেন, সেটাও তিনি সাথে নিয়ে আসেন। সহসা দিল্লিতে মাত্র 3 দিন অতিবাহিত করার পরে তৈমুর তার বাহিনীকে শহর ত্যাগ করার আদেশ দেন।
তার সেনাবাহিনী মন্থর গতিতে উত্তর আর পূর্ব দিকে ফিরতে যাত্রা শুরু করে। কখনো কখনো দিনে 4 মাইল পথ মাত্র অতিক্রম করে লুটের মালামালে তারা এতই ভারী হয়েছিল যে তাদের ধীরে ধীরে চলতে হচ্ছিল। সমরকন্দ পৌঁছাবার অনেক আগেই আমার দাদাজান তার লুট করা সব ধন সম্পত্তি জুয়া খেলে হেরে যান। কেবল সাদা টিয়া পাখি জোড়া আর এই হাতিটা শেষ পর্যন্ত তিনি নিয়ে আসেন। কিন্তু হিন্দুস্তানের কথা বলার সময় তার চোখ চকচক করতে থাকত। যুদ্ধ আর নিজের কৃতিত্ব সম্বন্ধে তাকে খুব অল্পই বলতে শুনেছি। তিনি প্রায় পানি প্রবাহের কারণে সবুজ মাঠে চড়ে বেড়ানো মোটা গরু আর ভেড়ার পালের কথা বলতেন, মার্বেল আর বেলে পাথরে নির্মিত সুন্দর ভবনসমূহ আর হিন্দুস্তানের মূল্যবান পাথরের কথা বলতেন। তিনি বলতেন, সেই স্থানে অফুরান প্রাকৃতিক সম্পদ কথা বলে শেষ করা যাবে না কখনো। বিশ্বাস করতে হলে নিজের চোখে সেসব দেখতে হবে। রেহানার গল্প শেষ এবং তার জটিল রেখাসংকুল মুখ হাসিতে এরপর উদ্ভাসিত হয়ে ওঠে। রেহানার ফুটিয়ে তোলা দৃশ্যপট বাবরকে অভিভূত করে। বাবর বলে, তোমার কল্যাণে তৈমুরের জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন আমি আজ পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারলাম। তৈমুরের যুদ্ধ প্রণালী আর হিন্দুস্তান সম্পর্কে তুমি যা বলেছ সেটা এতটাই অবিস্মরণীয় যে আমি আমার মুন্সিকে আদেশ দেব পুরো বর্ণনাটা লিখে রাখতে, যাতে অন্য লোকেরা তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানতে পারে, আর আমিও প্রয়োজন হলে এটা পুনরায় আলোচনা করতে পারি। তোমাকে ধন্যবাদ। রেহানা টুল থেকে উঠে দাঁড়িয়ে তার লাঠিতে ভর করে কক্ষ ত্যাগ করে। ফিরতি পথে তার পায়ের গতি বাবরের কাছে আগের চেয়ে অনেক চপল বলে মনে হয়। সুলতান হুসেন মজিদ কথা বলে ওঠে, তৈমুর হিন্দুস্তানকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেননি কেন? বাবর বলে, আমি জানি না। তৈমুরের হামলার বিষয়বস্তু নিয়ে লিখিত একটি কবিতার কয়েকটা পংক্তি আমার মরহুম আব্বাজান প্রায় বলতেন। হুবহু শব্দগুলো আমার মনে নেই, কিন্তু বিষয়বস্তু অনেকটা এরকম, দিল্লি লুণ্ঠিত হবার পরে 2 মাস আকাশে একটা পাখিও দেখা যায়নি, আর হিন্দুস্তানের ভেতর দিয়ে তৈমুরের যাত্রাপথের আশেপাশে বাতাস দূষিত করে তোলা লাশের স্তূপ কেবলই দেখতে পাওয়া যেত। কবিরা প্রায় বাড়িয়ে বলে, কিন্তু তৈমুরও সম্ভবত বুঝতে পেরেছিলেন যেখানে তিনি এত ধ্বংসযজ্ঞ সাধন করেছেন সেই অঞ্চল শাসন করাটা কঠিন হবে। সম্ভবত তিনি এটাও অনুধাবন করেছিলেন তার বয়স হচ্ছে এবং তখনও অনেক কাজ বাকি, অনেক অভিযান আর লুটপাট তখনও হয়নি। তাছাড়া দিল্লি থেকে ফিরে আসার পরে তিনি সামরকান্দে কেবল 4 মাস অবস্থান করেন। তারপরে পশ্চিমে ভূমধ্যসাগরের তীরে দামেস্ক আর আলেপ্পো দখল করে রওনা দেন এবং আঙ্কারার যুদ্ধে তিনি অটোমান তুর্কিদের মহান সম্রাট বায়জিদকে বন্দী করেন। তিনি তাকে আক্ষরিক অর্থেই একটা খাঁচায় বন্দী করে রাখেন, যা ভ্রমণের সময়ে তাদের সাথেই থাকত। সবাই বলে, খাঁচায় বন্দী থাকা অবস্থায় মহামান্য সুলতান নাকি বাচ্চা ছেলেদের মতো কাঁদত। আর তৈমুর চীন অভিযানের সময় মৃত্যুবরণ করেন। হিন্দুস্তান তার বহু অভিযানের ভেতরে অন্যতম একটা অভিযান ছাড়া তখন আর কিছুই ছিল না। হিন্দুস্তানের বহু মূল্যবান রত্নরাজি সম্পর্কে রেহানার কথাই ঠিক। মাঝে মাঝে সওদাগরেরা সমরকন্দে নিয়ে আসে বিক্রি করতে, এবং সেই মূল্যবান পাথরগুলোর দীপ্তি অসাধারণ। পাশ থেকে বাবুরি বলে, আমি প্রায় কল্পনা করি দেশটা দেখতে না জানি কেমন। বাবর একটু থেমে চিন্তিত কণ্ঠে বলে, তোমার আশা হয়তো পূরণ হবে। গত রাতে আমি দেয়ালে দাঁড়িয়ে ভাবছিলাম সমরকন্দ ছাড়া অন্য কোথাও আমি আমার সাম্রাজ্যের ভিত্তি শুরু করতে পারি কি না। তৈমুরের হিন্দুস্তান বিজয়ের কাহিনী রেহানা তার পূর্বপুরুষের বয়ানে বলে একটা আশীর্বাদের মতো কাজ করেছে আজকে। বাবর গত 2 সপ্তাহ ধরে প্রতিদিন এই প্রত্যন্ত পার্বত্য এলাকার আর উপত্যকার উপর দিয়ে দৌড়ে এসে হিমশীতল নদীর পানিতে খালি গায়ে ঝাঁপিয়ে পড়েছে। তার সাথে তখন কেবল বাবুরি। লম্বা শিংযুক্ত ছাগলের পাল ছাড়া হিংস্র আর কারো সাথে এখানে মুখোমুখি হবার সম্ভাবনা নেই। বাবর মনে মনে পরিকল্পনার ছক কষে। সাইবানি খানের সাথে তার বোঝাপড়া এখনও শেষ হয়নি। খানজাদাকে উদ্ধার না করা পর্যন্ত সেটা কোনো দিন শেষ হবে না। তার পরের কথা কে বলতে পারে? সমরকন্দ তার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়,
কিন্তু তুষারাবৃত পাথুরে চূড়া শোভিত হিন্দুকুশের অন্যপাশের সমৃদ্ধ আর বিচিত্র অঞ্চলের ভাবনা মন থেকে বাবর কিছুতেই দূর করতে পারছে না। তৈমুর যদি সেখানে অভিযান পরিচালনা করে থাকেন তাহলে সেও সেখানে যাবে। শিকার করে একদিন অতিবাহিত করার পরে বাবর ধীরে ঘোড়া নিয়ে সেরাম ফেরত আসে। তার চারপাশের কৃষি জমিতে গ্রামের লোকেরা উজ্জ্বল লাল, নীল আর সবুজ ঘাগরাচলি পরিধান করে এই মৌসুমের শস্য চাষ করার জন্য জমি প্রস্তুত করছে। বাবর সহসা সন্ধ্যার ম্লান সূর্য পেছনে রেখে সোনালি ধুলো উড়িয়ে 3 জন অশ্বারোহীকে বসতির দিকে এগিয়ে আসতে দেখে। তারা এগিয়ে আসতেই বাবর 2 জনকে তার দেহরক্ষী দলের সদস্য হিসাবে চিনতে পারে। তৃতীয় জন একজন অপরিচিত আগন্তুক। 3 জন ঘোড়া থেকে নামতে আগন্তুক ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নেমে বাবরের সামনে শুকনো মাটিতে শুয়ে পড়ে শ্রদ্ধা জানায়। বাবর বলে, উঠে দাঁড়াও, কে তুমি? লোকটি বলে, আমি আপনার সৎ ভাই জাহাঙ্গীরের কাছ থেকে আগত বার্তাবাহক। আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ যে শেষ পর্যন্ত আপনাকে খুঁজে পেয়েছি। আমি আপনাকে বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম, আপনাকে পাওয়া বেশ কষ্টকর। বাবর বলে, সেটাই তো স্বাভাবিক, খুব কঠিন সময়ের ভেতর দিয়ে আমি অতিক্রম করছি। জাহাঙ্গীরের কাছ থেকে কি বার্তা এসেছে? আর সত্যি বলতে আমি তার কাছ থেকে এই মুহূর্তে, বিশেষ করে যখন ভাগ্য আমার প্রতি বিরূপ, তখন কোনো বার্তা প্রত্যাশা করিনি। লোকটি বলে, আমার প্রভুর প্রতিও ভাগ্য সমান বিরূপ বলে প্রতিপন্ন হয়েছেন। সাইবানি খান পশ্চিম দিক থেকে ফারগানা আক্রমণের জন্য এগিয়ে আসছে। সুলতান জাহাঙ্গীর আপনাকে সন্নিবদ্ধ অনুরোধ করেছেন যত দ্রুত সম্ভব আপনি আপনার সেনাবাহিনী নিয়ে যেন ফারগানাতে উপস্থিত হন। আমি কেন সেখানে যাব? সমরকন্দ রক্ষার জন্য যখন আমি সাহায্যের আবেদন জানিয়েছিলাম সে তো কোনো সৈন্যবাহিনী পাঠায়নি। সুলতান, আমি সেসব কিছু জানি না। আমি কেবল এইটুকুই জানি ফারগানার লোকেরা আতঙ্কিত হয়ে আছে এবং আপনার সাহায্য তাদের প্রয়োজন। বাবর সাথে সাথে কোনো উত্তর দেয় না। একটু পরে সে বলে, কারণটা যথেষ্ট যুক্তিসঙ্গত, কিন্তু উত্তর দেবার আগে আমাকে একটু ভাবতে হবে। ইত্যবসরে আমরা বসতিতে ফেরত যাই, তুমি সেখানে পরিষ্কার হয়ে ভালোমতো খেয়ে নাও। 2 ঘন্টা পরে বাবর তার আম্মিজান আর নানিজানের কক্ষের দিকে এগিয়ে যায়। সে কক্ষের কাছাকাছি আসতে ভেতর থেকে এহসান দৌলতের বীণার আওয়াজ শুনতে পায়। সে ভেতরে প্রবেশ করলে তিনি বাদ্যযন্ত্রটা নামিয়ে রাখেন এবং খুতলাক নিগার তার সূচিকর্ম বন্ধ করেন। বাবর বলে, জাহাঙ্গীরের কাছ থেকে আগত বার্তার কথা আপনারা শুনেছেন, তাই না? অবশ্যই শুনেছি বাবর। তুমি কি প্রত্যুত্তর দেবে? আমি গত 1 ঘন্টা ধরেই সে কথাই ভাবছি। আমার ন্যায়সঙ্গত মসনদ ছিনিয়ে নেয় জাহাঙ্গীরের প্রতি আমার কোনো দুর্বলতা নেই, আর তাম্বালের প্রতি তো নাই। অবশ্যই সম্মানিত একজন মানুষ হিসাবে আমি কেবল একভাবেই প্রতিক্রিয়া জানাতে পারি। আমার লোকদের জানের শত্রু বর্বর উজবেকদের হাত থেকে আমি অবশ্যই ফারগানাকে রক্ষা করতে সাহায্য করব। আমার জন্মস্থান আমি ভালোবাসি। সেখানেই আমার মরহুম আব্বাজান তার সমাধিতে শায়িত আছেন। তিনি যখন জীবিত ছিলেন তখন তার আর আম্মিজান আপনাদের সাথে সেখানে কাটানো অনেক আনন্দময় স্মৃতি আমার রয়েছে। আমার জন্মভূমি আক্রান্ত আর পরাভূত হবে, আমি সেটা দাঁড়িয়ে দেখতে পারি না। আমার পক্ষে যতজন লোক সংগ্রহ করা সম্ভব তা নিয়ে আমি শীঘ্রই আকসির উদ্দেশ্যে রওনা দেব। পাশ থেকে নানি এহসান দৌলত বললেন, বাবর, আমি বা তোমার আম্মিজান এর চেয়ে কিছু কম তোমার কাছ থেকে প্রত্যাশা করিনি। বেগুনি রঙের মেঘ গর্ভবতী মেয়ের মতো পেট ভর্তি বৃষ্টি নিয়ে বেশতর পর্বত তীক্ষ্ণচূড়া মুকুটের মতো ঘিরে রেখেছে। বাবর তার শৈশবে এই দৃশ্য অসংখ্যবার দেখেছে। পূর্ব দিক থেকে একটা ঝড় ধেয়ে আসছে এবং ঘণ্টাখানেকের ভেতরে তাদের উপরে এসে সেটা ঝাপটে পড়বে। বাবর ভাবে তাদের কোথাও আশ্রয় নেওয়া উচিত। আর তাছাড়া প্রায় 10 ঘন্টা তারা ঘোড়ার পিঠে রয়েছে, এখন বিশ্রাম নেওয়া দরকার। সে রেকাব থেকে পা বের করে এবং পা আলগাভাবে ঝুলতে দেয়। আড়ষ্ট উরু আর পায়ের ডিম মাংসপেশি আরাম পায়। তার কালো বিশাল স্টেলিয়নটা অস্থিরভাবে তার 2 পায়ের ফাঁকে নাড়াচাড়া করতে সে স্টেলিয়নের ঘামে ভেজা গলায় আলতো করে চাপড় দেয়। আমরা ওইখানেই ছাউনি ফেলব।
200 গজ দূরে লাল বাকল বিশিষ্ট স্পিরাই গাছের জুথের দিকে বাবর ইঙ্গিত করে, যা তাদের গুপ্তচর আর বৃষ্টি দুটোর হাত থেকেই আড়াল দেবে। সে যখন ছোট ছিল, ওয়াজির খান তখন ঘোড়া চালাবার জন্য ব্যবহৃত চাবুকের হাতল এই স্পিরাই গাছের কাঠ থেকে তৈরি করে দিয়েছিল, যা দেখতে অনেকটা ছিল খোলা চোয়ালের ভেতর থেকে জিহ্বা বের করে থাকা শিয়ালের মুখের মতো দেখতে। কিন্তু মৃতদের বা অতীত নিয়ে নস্টালজিক হবার সময় এটা নয়। স্পিরাই গাছের নমনীয় কাঠ তীর তৈরিতে ব্যবহৃত হয়, আর সামনের দিনগুলোতে এই কাঠ তাদের প্রচুর পরিমাণে প্রয়োজন হবে। বাইসানগার, সামনের ওই পাহাড়ের ওপর প্রহরী নিয়োগ করুন। বাবর ঘোড়ার পিঠ থেকে নেমে সেটাকে চড়ে বেড়াবার সুযোগ দিয়ে আলগা করে একটা গাছের সাথে বেঁধে রাখে। তারা সেরাম এত তাড়াহুড়ো করে ত্যাগ করেছে যে কোনো তাঁবু তারা সঙ্গে আনতে পারেনি। সে তার বেগুনি রঙের ঘোয়া শাহরির আলখেল্লাটা শক্ত করে গায়ের সাথে জড়িয়ে নিয়ে একটা পাথরের গায়ে হেলান দিয়ে বসে। তার লোকেদের কেউ কেউ তীর ধনুক নিয়ে বনমোরগ বা ঘুঘু শিকার করতে বনের ভিতর প্রবেশ করে, বাকিরা আগুন জ্বালাবার জন্য কাঠ সংগ্রহ করতে থাকে। বাবর ভাবেনি এভাবে তাকে কখনো ফারগানায় ফেরত আসতে হতে পারে। সুলতান, বাবর চোখ তুলে তাকিয়ে বাবুরিকে দেখতে পায়। সুলতান, আপনাকে বিষণ্ণ দেখাচ্ছে। আমি আসলেই বিষণ্ণ বাবুরি। 2 দিনের ভেতরে আমরা আকশি পৌঁছব, কিংবা তার চেয়েও আগে, কিন্তু আমরা হয়তো ইতিমধ্যেই দেরি করে ফেলেছি। বাবুরি বলে, আমরা যত দ্রুত সম্ভব ততটাই দ্রুত এসেছি। বাবর বলে, সেটা ঠিক আছে, কিন্তু এটা আমার জন্মভূমি। সমরকন্দের স্বপ্ন আমাকে এতটাই বিমোহিত করে রেখেছিল যে আমি আমার জন্মভূমির কথা বিস্মৃত হয়ে গিয়েছিলাম। আমি যদি বেপরোয়াভাবে উচ্চাভিলাষী না হতাম, তাহলে আজ হয়তো আমি এরই সুলতান থাকতাম, আর সাইবানি খানও আমার বোনকে কুক্ষিগত করতে পারত না। বাবুরি বলল, হারামি উজবেগের কাছে মোটেই নিরাপদ নয়। সাইবানি খান আপনার সাথে শত্রুতা করে যাবে যতদিন আপনি বা অন্য কেউ বেজন্মাটার মাথা থেকে তার ধর আলাদা না করেছে। বাবর সম্মতি জানায়। বাবুরির কথাই সম্ভবত ঠিক। এমন কিছু হয়তো ভিন্ন হতো না। দিগন্তের বুকে বেশতর পাহাড়ের পরিচিত আঁকাবাঁকা আকৃতি চোখে পড়তে যে অপরাধবোধ আর বিষণ্ণতা নেমে এসেছিল, সেটা কিছুটা হলেও প্রশমিত হয়। বৃষ্টি শুরু হয়। বাবর উঠে দাঁড়িয়ে উপরের দিকে মুখ তোলে। টের পায় বৃষ্টির ফোঁটা তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে। বৃষ্টি এভাবে পড়তে থাকলে আজ রাতে আর আগুন জ্বালানো যাবে না। ঝলসানো মাংসের বদলে সেরাম থেকে আনা বাসি রুটি আর শুকনো মিষ্টি খুবানি, যা তাদের পর্যানে রয়েছে, তাই খেয়ে তাদের ক্ষুধা নিবৃত্তি করতে হবে এবং ভেজা মাটিতে পেটের গুড়গুড় আওয়াজ শুনতে শুনতে ঘুমাবার চেষ্টা করতে হবে। কিন্তু এটাই শান্তি, সে শীঘ্রই তার জন্মভূমি আবার দেখতে পাবে এবং তার সঙ্গের সামান্য লোকবল নিয়েই সাইবানি খানকে হামলা করার আরেকটা সুযোগ সে পাবে। বাবরের গুপ্তদূতেরা প্রথম জিনিসটা দেখতে পায়। আকশি থেকে 40 মাইল দূরে তিকান্ড বসতি থেকে আগুনের ধোঁয়া যাচ্ছে। গ্রামটা সে খুব ভালো করেই চেনে। বিশেষ করে আব্বাজানের সাথে শিকার আসার কথা বাবরের বেশ মনে আছে। যখন সে তার সাদা রঙে ছোট্ট নাদুস নদুস টাট্টু ঘোড়াটা নিয়ে তৃণভূমির সাদা 3 পাতা বিশিষ্ট ক্লোভার গাছের মাঝে হরিণ তাড়া করত, বা গ্রামের বাচ্চাদের সাথে মির্তিমুড়ির তরমুজের ক্ষেত থেকে লেজ বিশিষ্ট নধর তিতির দাবড়ে দিত। তিকান্ড গ্রামটা ছিল সুন্দর সমৃদ্ধ একটি গ্রাম, যার উর্বর জমিতে পানি সরবরাহের জন্য একটা জটিল সেচ ব্যবস্থা ছিল। কিন্তু এখনকার এই তিকান্ড একদম আলাদা। বাবর নিজেও একটু পরে আকাশে কালো আর ঝাঁঝালো ধোঁয়া উঠতে দেখে। চা গরম করার জন্য গোবরের ঘুঁটে দিয়ে এই আগুন জ্বালানো হয়নি, কিংবা দুপুরের খাবার রান্নার জন্য নয়। সম্ভবত পুরো গ্রামটাই আগুনে পুড়ছে। বাবর আর তার লোকেরা অস্ত্র হাতে সামনে এগিয়ে যায়। কোথাও কিছু নড়াচড়া করে না, এমনকি কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দও ভেসে আসে না। তাদের সামনে সূর্যের আলো পড়তে একটা খালের পানি চিকচিক করে, কিন্তু এর চারপাশের আপেল, নাশপাতি আর খুবানির একদা সুন্দর বাগানের গাছগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিটা গাছের কাণ্ড কেটে ফেলে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। তরমুজের ক্ষেতেও যেন মত্ত মাতালের তাণ্ডব। কিন্তু খারাপটা আরও সামনে ছিল। একটা গাছ কেবল দাঁড়িয়ে আছে,
একটা হৃষ্টপুষ্ট আপেল গাছ, যা শীঘ্রই সাদা গোলাপি ফুলে ভরে উঠবে ভালো ফলনের প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু গাছটা ইতিমধ্যেই ভরে উঠেছে। 5টা বাচ্চা ছেলের লাশ শক্তপোক্তভাবে ডাল থেকে ঝুলে আছে। তাদের রুক্ষভাবে কাটা চুল, পরনের মোটা সুতার টিউনিক আর পায়ে পরিহিত আচ্ছাদন। বাবরের মনে পড়ে ছেলেবেলার সেই নধর তিতির, সেই তিতিরগুলো যাদের সাথে নিয়ে সে তাড়িয়ে বেড়াত, সেই সব মসৃণ ত্বকের হাস্যোজ্জ্বল আর অন্তরঙ্গ ছেলেদের দলেরা। কেবল একটাই পার্থক্য, এদের মুখ ফুলে বেগুনি হয়ে আছে, কোটর থেকে চোখ বের হয়ে এসেছে এবং রুক্ষ দড়ি তাদের কোমল ত্বকের যেখানে কামড় বসিয়েছে, গলায় সেই জায়গাটায় রক্ত জমে নীল হয়ে আছে। জমাট বাঁধা রক্তের চারপাশে মাছি ভনভন করছে। বাবর এগিয়ে গিয়ে বাতাসে দুলতে থাকা একটা বাচ্চা ছেলের গাল স্পর্শ করে। বেচারার ত্বক তখনও হালকা উষ্ণ রয়েছে। বাবর বলে, দড়ি কেটে এদের নামাও। বাইসাঙ্গার বলে, সুলতান, এদিকে একটু দেখুন। খাল থেকে পানি তুলে রাখার জন্য নির্মিত কাছের একটা ইদারার দিকে বাইসাঙ্গার তাকায়। ঘোড়া থেকে নেমে বাবর উকি দিতেই নিচে নারী আর পুরুষের দলা হয়ে পড়ে থাকা লাশের স্তূপ দেখতে পায়। সে যতটুকু দেখতে পায় বুঝতে পারে সবারই শিরোচ্ছেদ করা হয়েছে। 50 ফিট দূরে বাজারে বিক্রির জন্য যেভাবে পাকা তরমুজ সাজিয়ে রাখা হয়, তেমনিভাবে মাথাগুলো একটা নিখুঁত স্তূপে সজ্জিত। স্তূপের একেবারে উপরের মাথাটা উঠতে থাকা সাদা দাড়ির এক বৃদ্ধের। প্রপিতামহ না হলেও সম্ভবত সে একজন পিতামহ। তার কর্তৃত্ব রক্তাক্ত লিঙ্গ 2 ঠোঁটের মাঝে গুজে দেয়া হয়েছে, আর চোখের কোটরে ঠাঁই পেয়েছে তার 2টি অন্ডকোষ। বাবর আর তার লোকেরা নীরবে তিকান্ডের কেন্দ্রস্থল পর্যন্ত এগিয়ে যায়। উজবেক বর্বরগুলো বাড়ি আর আস্তাবল পুড়িয়ে কেবল অগ্নিদগ্ধ একটা খোলস রেখে গিয়েছে। চারপাশে মৃতদেহ পড়ে আছে। কিছু কিছু লাশ এমন অশ্লীল ভঙ্গিতে বিন্যস্ত যেন মনে হয় মৃত্যুর যন্ত্রণার মাঝেও তারা রমণে উদ্গত হয়েছিল। উজবেকরা নিশ্চয়ই দ্রুত এগিয়ে গিয়েছে, তাই পশুর পাল নিয়ে যেতে পারেনি। সেই জন্যে তারা অবলা প্রাণীগুলোর অঙ্গহানি করেছে, তাদের পেশি তন্তু কেটে দিয়েছে। বাবর তার লোকদের বলে, যেসব পশু তখনও বেঁচে আছে তাদের যেন জবাই করা হয়। আধা ঘন্টা পরে তার লোকেরা যখন আদেশ মতো কাজটা পালনে ব্যস্ত, তার এক গুপ্তদূত, একজন সৈনিক, কাছের বারাকোহ পর্বতের পাদদেশে যার পরিবার বসবাস করে এবং যে এলাকাটা ভালো করেই চেনে, বলগিত বেগে ঘোড়া হাঁকিয়ে বাবরের সামনে আসে। তার চোখে মুখে একটা জরুরি ভাব ফুটে উঠেছে। কি খবর? সুলতান, আমরা উজবেকদের কাফেলার খোঁজ পেয়েছি। ঘোড়ার তাজা বিষটা দেখে বোঝা যাচ্ছে মাত্র 2 ঘন্টা আগে তারা এখান দিয়ে রওনা দিয়েছে, এবং তাদের ঘোড়ার পায়ের ছাপ দেখে বোঝা যাচ্ছে লুটপাট ভালোই হয়েছে, কারণ খুরের দাগ মাটিতে চেপে বসে আছে এবং ধীরে ধীরে অগ্রগামী হচ্ছে। তারা মনে হয় আকশির দিকে এগিয়ে চলেছে। বাবর বলে, দারুণ, আমরাও রওনা হচ্ছি। বাইসানগার আর বাবুরিকে দুপাশে নিয়ে বাবর গুপ্তদূতদের অনুসরণ আরম্ভ করে। সে আর তার লোকেরা যদি উজবেক হানাদারদের আক্রমণ করে একবার এগিয়ে যেতে পারে, তাহলে সে এখানের এই নির্মমতার হিসাব তাদের কাছ থেকে কড়ায় গণ্ডায় উসুল করবে। রক্তের বদলে রক্ত, চিৎকারের বদলে চিৎকার। কৃষক যেভাবে আকাশের কাক মেরে থাকে, ঠিক তেমনিভাবে তাচ্ছিল্যে হত্যা করা ওই সব ছোট বাচ্চাদের মৃত্যুর বদলা অবশ্যই নেওয়া হবে। তিকান থেকে প্রায় 15 মাইল দূরে একটা পাথুরে আগাছাপূর্ণ ভূমি অতিক্রম করতে গিয়ে তারা উজবেকদের পায়ের চিহ্ন হারিয়ে ফেলে। উজবেকরা সম্ভবত একপাশে সরে গিয়ে অন্য কোনো গ্রাম আক্রমণ করতে অগ্রসর হয়েছে, কিন্তু তিকান্ড আর আকশির মাঝে হামলা করার মতো কোনো জনবসতি নেই। বাবর অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। উজবেকরা যদি টের পায় তাদেরকে অনুসরণ করা হচ্ছে, তাহলে সেই হয়তো উল্টো ফাঁদে গিয়ে পড়বে। সে 2 জন গুপ্তদূত সামনে পাঠায় আর 4 জনকে ঘুরে পিছনটা দেখতে বলে। 2 জন বাম দিক দিয়ে আর 2 জন ডান দিক দিয়ে ঘুরে আসবে। তাদের দায়িত্ব দেওয়া হয় উজবেকরা পেছন থেকে আক্রমণের পায়তারা করছে কিনা সেটা দেখার দায়িত্ব তাদের। বাবর আর তার বাকি লোকেরা নীরবে চোখ কান খোলা রেখে অপেক্ষা করতে থাকে। ঘোড়ার লাগাম শক্ত করে ধরা, যাতে প্রয়োজন হলে মুহূর্তের ভেতর দৌড়ে শুরু করা যায়। বেশ কিছুক্ষণ পরে সামনে পাঠানো এক গুপ্তদূত ফেরত আসে। সুলতান,
আমরা উজবেকদের খুঁজে পেয়েছি, ওরা জঙ্গলে ঢুকেছিল। উজবেকদের রেখে যাওয়া সংকীর্ণ পথ দিয়ে ঘোড়া নিয়ে যাবার সময় বাবর ভাবতে থাকে, এই ঘন অন্ধকার অরণ্যে ব্যাটারা কেন প্রবেশ করবে? আকশি পৌঁছাবার এটা দ্রুততম পথ নয়। তারপরে বিদ্যুৎ চমকের মতো তার মনে হয়, বহু আগে তার বাবার সাথে শিকারে আসলে, যা এখন বিস্মৃতির অতলে হারিয়ে গিয়েছে, তিনি তাকে বনভূমির উত্তরে নিচু টিলার মাঝে অবস্থিত বিখ্যাত আয়না পাথর দেখিয়েছিলেন। অতিকায় পাথরটা দেখে সে বিমোহিত হয়েছিল। প্রায় 30 ফিট লম্বা একটি পাথরের মাঝে এক মানুষ সমান লম্বা ধূসর উপরিভাগ মোটা মোটা পাথরের স্ফটিকের শিরায় শোভিত, যেখানে দুপুরবেলা সূর্যের আলো পড়তেই পাথরটা আয়নার মতো চমকায়, উজ্জ্বল আলোক রশ্মি বিকিরিত করে। বলা হয়ে থাকে পাথরটার অতীন্দ্রিয় ক্ষমতা রয়েছে। কোনো যোদ্ধা যদি পাথরটার ধারালো প্রান্তে নিজের তরবারির ফলা ঘষে নেয়, তবে যুদ্ধক্ষেত্রে কেউ তাকে পরাস্ত করতে পারবে না। উজবেকরা সম্ভবত তাদের রক্তের লালসা প্রশমিত হতেই এখন পাথরটা দেখে এর শক্তি পরখ করতে চায়। আধা ঘন্টা পরে বাবর আর তার লোকেরা বনের মাঝে একটা খোলা স্থানে বের হয়ে আসে, যেখানে আবার তারা ঘোড়ার পায়ের ছাপ দেখতে পায়, যেই ছাপ উত্তর দিকে এগিয়ে গেছে। বাইসানগার আর বাবুরিকে পাশে ডেকে এনে বাবর তাদের আয়না পাথরের কথা বলে। বাবর বলে, উজবেকরা যদি আসলেই সেখানে গিয়ে থাকে, আমরা তাহলে তাদের বেকায়দায় ফেলতে পারি। তারা চিন্তাও করতে পারবে না, কেউ তাদের অনুসরণ করতে পারে, কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমার যদি ঠিক ঠিক স্মরণে থাকে, তবে পাথরটা এখান থেকে 3 মাইল দূরে অবস্থিত। আমার লোকদের যতটা সম্ভব নীরবতা পালন করে অস্ত্র হাতে প্রস্তুত থাকার আদেশ দিতে হবে। বাবর আর তার লোকেরা সন্তর্পণে এগিয়ে যেতে যেতে একটা নিচু টিলার শৈল প্রান্তের ওপর দিয়ে উজবেকদের হট্টগোল আর হাসি শব্দ ভেসে আসতে শোনে। বাবর তার লোকদের ঘোড়া থেকে নামার আদেশ দেয় এবং 6 জন যোদ্ধাকে ঘোড়াগুলো আগলে রাখার দায়িত্বে রেখে যে টিলার পিছন থেকে কর্কশ কোলাহলের শব্দ ভেসে আসছে, বাকি সৈন্যদের নিয়ে সেটার উপরে উঠে আসে এবং গুড়ি দিয়ে অবস্থান করে ঝুঁকে তারা নিচের দিকে তাকায়। তখন প্রায় দুপুর হয়ে এসেছে এবং সূর্যের আলোয় আয়না পাথর এমন চমকাচ্ছে যে বাবর চোখ বন্ধ করে নেয়। তারপরেও বন্ধ চোখের পাতার নিচে উষ্ণ সাদা বিন্দু নাচতে থাকে। পাথরটার উজ্জ্বলতার কথা সে ভুলে গিয়েছিল। হাত দিয়ে বাবর চোখ আড়াল করে, সে আবার নিচের দিকে তাকায়। পাথরের নিচে উজবেক দস্যু দলটা অলস ভঙ্গিতে শুয়ে আছে। চামড়ার তৈরি মদের মশক, কিছু ভর্তি কিছু খালি। তাদের চারপাশে সেগুলো ছড়ানো ছিটানো অবস্থায়। তাদের অস্ত্রশস্ত্র একই দশা। তাদের সংখ্যা প্রায় 50 জন হবে সব মিলিয়ে। সহসা বাম দিকে কোথাও উচ্চকণ্ঠের একটা চিৎকারের আওয়াজ ভেসে আসতেই বাবর চমকে ফিরে তাকায়। 2 জন উজবেক অর্ধনগ্ন এক মহিলার 2 হাত ধরে তাকে টেনে নিয়ে পাথরের পাদদেশে নিয়ে আসছে। আরও চিৎকারের রোল ওঠে, উচ্চ সুরে আর তীক্ষ্ণ। উজবেকরা নিশ্চয়ই পাথরের আড়ালে তাদের মহিলা বন্দীদের লুকিয়ে রেখেছিল, নিজেদের অবসর সময়ে তাদের সঙ্গ উপভোগ করবে বলে। উজবেকরা আতঙ্কে কাঁপতে কাঁপতে চিৎকার করতে থাকা মহিলার পরনের কাপড় ছিঁড়ে তার কোমল ধূসর দেহ নগ্ন উন্মুক্ত করে। তারপর একজন হাঁটু মুড়ে বসে তার কবজি মাটিতে চেপে ধরে, আর 2 জন তার 2 পা দুপাশে টেনে ধরে তাকে অসহায় অবস্থায় 4 হাত পা মেলে রাখা একটা প্রকৃতিতে পরিণত করে। তখন চতুর্থ একজন দেতো হাসি মুখে লটকে পাজামার বেল খুলতে আরম্ভ করে। বাবরের মস্তিষ্কে খানজাদার কথা ঝলসে ওঠে। সে লাফিয়ে উঠে দাঁড়িয়ে দিনের প্রথম তীরটা শূন্যে ভাসিয়ে দেয়। লোকটা তখনও তার নিজের পরনের কাপড় নিয়ে ধস্তাধস্তি করছে। সেই অবস্থায় তীরটা তার কণ্ঠ বিদীর্ণ করে। চোখে মুখে একটা অবিশ্বাসের অভিব্যক্তি নিয়ে নিজের গোপনাঙ্গ আঁকড়ে ধরেই সে পেছনে উল্টে পড়ে। বাবরের দ্বিতীয় তীরটা মেয়েটার কবজি আঁকড়ে রাখা উজবেকের বাম চোখে বিদ্ধ হয়, যে তার সঙ্গীর অবস্থা দেখে আহম্মকের মতো সরাসরি বাবরের পাহাড়ের ওপর, যেখানে বাবর দাঁড়িয়ে আছে সেখানে তাকিয়েছিল। ফারগানার জন্য হুঙ্কার তুলে বাবর তার লোকদের নিয়ে পাহাড়ের উপর থেকে নেমে আসে। তাদের সবার মনেই তিকাণ্ডের অধিবাসীদের হত্যাকাণ্ডের বদলা নেবার উদগ্র বাসনা। আমাদের কল্যাণে ভালোই ভোজ হবে ব্যাটাদের। বাবুরি আয়না পাথরের ওপরে বাতাসে বৃত্তাকারে কালো ডানা মেলে উঠতে থাকা পাখিগুলোর দিকে তাকিয়ে বলে, আরও ভালো হতো
যদি ওদের সংখ্যা বেশি হতো। বাবর বিড়বিড় করে বলে, হানাদারদের এই দলটাকে নিশ্চিহ্ন করাটা মশার কামড়ের মতোই নগণ্য ব্যাপার। সাইবানি খান তার ক্ষমতা আর শক্তি নিয়ে সামনে কোথাও অপেক্ষা করছে এখন। তারপরেও সে তার নাম লিখে রেখে এসেছে। একটা মৃত উজবেকের দাঁতের ফাঁকে রক্ত দিয়ে বাবর তার নিজের নামে লেখা কাগজ গুজে দিয়েছে। সাইবানি খান যেন জানতে পারে এটা কার কাজ। সেখানে লিখেছে, আমি বাবর, আমাদের একজন লোকও আহত হয়নি। তোদের সব ঘোড়া আর লুট করা সামগ্রী আমরা নিয়ে এসেছি। বাবর আর চোখে দলের পেছনে আরোহীশূন্য ঘোড়ার সারির দিকে তাকায়। তার লোকেরা 7 জন মেয়েকে খুঁজে পেয়েছিল। সবচেয়ে অল্প বয়স্ক যে, তার বয়স কোনো মতোই 12 বছরের বেশি হবে না। তারা এখন উজবেকরা টিকান থেকে লুটের মালামাল বহন করার জন্য যে 2টো খচ্চরটানা গাড়ি নিয়ে এসেছিল তাতে আলখেল্লা মুড়ে বসে রয়েছে। আরও এগিয়ে যাবার আগে তাদের একটা বন্দোবস্ত অবশ্যই করতে হবে। এখান থেকে পূর্বে একটা বসতি রয়েছে যেখানে মেয়েরা আপাতত নিরাপদে থাকবে। বাবর তাদের সাথে লোক দিয়ে মেয়েদের সেখানে পাঠিয়ে দেবে। বাবরই কথা বলার জন্য মরিয়া হয়ে থাকলেও বাবর নীরবে এগিয়ে চলে। আকশির কাছাকাছি সে চলে এসেছে। কি অপেক্ষা করছে সেখানে তার জন্যে? অন্যান্য সর্দারেরা কি জাহাঙ্গীরকে সহায়তা করবে? দুর্গের তোরণের সামনে সাইবানি খান হাজির হবার আগেই কি তার সাহায্যের জন্য হাজির হবে? ওয়াজির খানের প্রজ্ঞার অভাব সে খুব বেশি অনুভব করে। তিনিও ফারগানায় জন্ম নেয়া আর বেড়ে ওঠাদের মধ্যে একজন ছিলেন। বাবরের মনে কষ্ট তার চেয়ে ভালো আর কেউ বুঝত না। অন্ধকার নেমে আসতেই তারা জাক্সাটাসের একটা শাখা নদীর তীরে রাতের মতো অস্থায়ী ছাউনি স্থাপন করে। আকশি এত কাছে, তারা যেখানে আছে সেখান থেকে মাত্র 2 ঘন্টার পথ। বাবর অনেক কষ্টে আরও এগিয়ে যাবার আকাঙ্ক্ষা দমন করে। রাতের আধারে এগিয়ে যাওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হতো না। উজবেক প্রহরীরা যে কোনো স্থানে লুকিয়ে থাকতে পারে। স্রোতস্বিনীর কিনারে বসে বাবর পানির বহমান ধারার দিকে তাকিয়ে থাকে। বাবর বোকার মতো একটা কাজ করেছে। আয়না পাথরের নিচে উজবেকগুলোকে কচুকাটা করার আগে তাদের কাছ থেকে সাইবানি খানের অবস্থান, তার সেনাবাহিনীর শক্তিমত্তা সম্পর্কে জেনে নেওয়া উচিত ছিল। তার বদলে প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে সে কেবল তাদের মৃত্যু কামনা করেছিল। না, আরও অনেক কিছু শেখার আছে তার। সুলতান, আমরা এই মেষপালককে তার ভেড়ার পালসহ কাছে খুঁজে পেয়েছি। তার কথা বোধহয় আপনার শোনা উচিত। বাবর ঘুরে বাইসানগারকে দেখতে পায় এবং তার পেছনে 2 জন সৈন্যের মাঝে বছর 40-এর সতর্ক অভিব্যক্তির এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে অস্থির দেখালেও বিস্মিত কোনো মতোই বলা যাবে না। সে আশা করেনি এভাবে তাকে ধরে বাবরের ছাউনিতে নিয়ে আসা হতে পারে। বাবর বলল, আমার লোকদের কাছে যে গল্পটা বলেছ সেটা আবার আমাকে বলো। কেউ তোমার কোনো ক্ষতি করবে না। বাইসানগার লোকটার কাঁধ ধরে তাকে বাবরের মুখোমুখি দাঁড় করায়। মেষপালক গলা পরিষ্কার করে, বলে, সাইবানি খান 5 দিন আগে আকশি দখল করেছে। বাবরের দিকে এবার সে উদ্বিগ্ন চোখে তাকিয়ে থাকে। সবাই বলাবলি করছে সে সুলতান জাহাঙ্গীরের সাথে প্রতারণা করেছে। সে জাহাঙ্গীরকে নাকি বলেছিল ফারগানা নয়, কেবল উপঢৌকন পেলেই সে খুশি হবে। সুলতান যদি তাকে নিজে সম্রাট বলে স্বীকার করে নিয়ে জনসমক্ষে বাৎসরিক খাজনা দিতে সম্মত হয়, তাহলেই তিনি সেনাবাহিনী নিয়ে সমরকন্দ ফেরত যাবেন। একটু থামে লোকটি। বাবরের হাত পা সহসা শীতল হয়ে আসে। তবুও বাবর কোনো মতো বলে যাও। লোকটি বলে, আমি অবশ্যই সেখানে ছিলাম না, তাই আমি যা শুনেছি কেবল সেটাই আপনাকে বলতে পারি। তারা বলেছে দুর্গের নিচে জাক্সাটাসের তীরে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল। লাল রেশমের চাদোয়ার নিচে আমাদের সুলতান সাইবানি খানের সামনে নতজানু হয়ে বসে। তিনি তখন সোনার জরির কাজ করা চাদরে ঢাকা একটা নিচু আসনে উপবিষ্ট ছিলেন এবং তাকে প্রভু বলে সম্বোধন করা হয়। সুলতান নতজানু হয়ে থাকা অবস্থায় সাইবানি খান উঠে দাঁড়িয়ে মুখে কুটিল হাসি নিয়ে তার বিখ্যাত বাঁকানো তরবারি কোষমুক্ত করে। হাসি মুখে তিনি সুলতানের দিকে এগিয়ে যান এবং বলেন, এখন তুমি যখন আমার অধীনস্থ প্রজা, আমি তোমার সাথে যা ইচ্ছা আচরণ করতে পারি। এই কথা বলেই তিনি তার শিরচ্ছেদ করেন। আমাদের সুলতানের শিরচ্ছেদ ঘটাবার সাথে সাথে মৃত সুলতানের দাঁড়িয়ে থাকা অমাত্যদের উপরে সাইবানি খানের যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে তাদের হত্যা করে। বাবর বলে, তাম্বাল, তাকেও কি হত্যা করা হয়েছে? আর বাকি বেগ, ইউসুফ, অন্যদের খবর কি?
লোকটি বলে, সবাই মারা গেছে। এগুলো আমি শুনেছি আকশি থেকে পালিয়ে আসা 2 আস্তাবল কর্মীর কাছে, যে সাইবানি খান দুর্গে প্রবেশ করে হারেমের মহিলাদের বাধ্য করেছে তার সামনে দিয়ে হেঁটে যেতে। কিছু সুন্দরী মেয়েদের নিজের জন্য রেখে বাকিদের সে নিজের লোকদের মাঝে বিলিয়ে দিয়েছে। সবশেষে তিনি মৃত সুলতানের মা রোকসানাকে ডেকে পাঠান। লোকজন বলেছে, মৃত সুলতানের কাটা মাথা তার সামনে তুলে ধরতে গেলে মহিলা তাকে অভিশাপ দেন আর তীক্ষ্ণ কণ্ঠে বিলাপ করতে থাকেন। তখন তার বিলাপ বন্ধ করতে সাইবানি খান তার কণ্ঠনালী ছিন্ন করার আদেশ দেন। এই কথা বলে মেষপালক আবার থামে। বাবরের মাথা চক্কর দিতে থাকে। তার সংবাদবাহকরা এসব কিছুই জানাতে পারেনি এবং গল্পটা সম্ভবত অতিরঞ্জিত হবে, কিন্তু গল্পের সারবস্তু সম্পর্কে বাবরের মনে কোনোই সন্দেহ নেই যে এটাই তো সাইবানি খান, যে সাইবানি খান চালাকি করে জাহাঙ্গীর, তাম্বাল আর সবাইকে খুন করে ফারগানা দখল করেছে। রোকসানার ভাগ্য নিয়েও তার মনে কোনো দ্বিধা নেই এবং এক মুহূর্তের জন্য সে তার মরহুম আব্বাজানের রক্ষিতার প্রতি করুণাবোধ করে। সারা রাত নির্ঘুম কাটাবার পরে সকালবেলা বাবর তার ঘোড়ার বাঁধন খুলে একাকী খাড়া ঢালের দিকে এগিয়ে যায়, যেখান থেকে সে জানে আকশি দেখা যাবে। তারা চূড়ায় উঠে আসতে তার স্ট্যালিয়নটার দেহ ঘামে ভিজে যায়। অনেক নিচে তার পূর্বপুরুষদের নির্মিত তাদের এতদিনের আস্তানা জাক্সারটাস নদীর তীরে দাঁড়িয়ে থাকা দুর্গটাকে সে দেখতে পায়। দুর্গের তোরণে পথ করে একটা নিশানা উঠতে দেখা যায়। এত দূর থেকে বাবর রংটা ঠিকমতো চিনতে পারে না, কিন্তু সে জানে, আর যাই হোক, সেটা ফারগানার উজ্জ্বল হলুদ বর্ণ নয়, সেটা সাইবানি খানের কালো নিশান, যে সমরকন্দ দখলের মতো তার পূর্বপুরুষের ভূমিখণ্ড চুরি করে নিয়েছে। বাবর তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়া কান্নার বেগ রোধ করতে পারে না বা যন্ত্রণায় ফুপিয়ে ওঠার নিয়ন্ত্রণেরও কোনো চেষ্টা করে না, কারণ সেটা কোনো ব্যাপার নয়। পাহাড়ের এই চূড়ায় কেউ তার দিকে তাকিয়ে নেই, কেবল মাথার উপরে বাজ পাখির দল পাখা মেলে উড়ে বেড়াচ্ছে। বাবর, আমাদের সামনেই এটাই একমাত্র পথ, এহসান দৌলত কণ্ঠে গুরুত্ব ফুটিয়ে বলেন। তিনি বলেন, জাহাঙ্গীর আর তোমার চাচাতো ভাই মাহমুদ খানকে সে যেভাবে হত্যা করেছে তোমাকেও সে ওভাবেই হত্যা করবে। তৈমুর বংশের প্রত্যেক শাহজাদাকে সে খুন করার শপথ নিয়েছে, আর আমি তোমাকে বলে রাখছি সে তার শপথ বজায় রাখতে বদ্ধপরিকর। বাবর বলে, আমি তার কাছ থেকে পালাবো না, আমি কাপুরুষ নই। এহসান দৌলত বলেন, তাহলে তো তোমাকে বোকাই বলতে হবে। তার নেতৃত্বে 1000-এর উপর যোদ্ধা আছে। পুরোটা গ্রীষ্মকাল জুড়ে সে সমরকান্দ আর ফারগানা দখল করার পরে উত্তরের তৃণভূমিতে বসবাসকারী গোত্রগুলো তার অধীনতা মেনে নিবে। প্রতিদিন তার শক্তি বৃদ্ধি পাচ্ছে, আর তুমি হতশক্তি হচ্ছ বাবর। এহসান দৌলত আগুনে থুতে ফেলেন। বাবর তাকে আগে কখনো এমন করতে দেখেনি। এহসান দৌলত বলেন, তোমার সমর্থনে কতজন রয়েছে? 50 জন, 100 জন? বাকি সবাই নিজ নিজ গ্রামে ফেরত গেছে। এমনকি তোমার স্ত্রীও তো তোমার সাথে নেই। উত্তরাধিকারের কথা না হয় বাদে দিলাম। এহসান দৌলত তাকে সব কিছুর জন্য দোষারোপ করে, কিন্তু বাবর কৃতজ্ঞ যে আয়শা চিরতরে বিদায় নিয়েছে। ইব্রাহিম শারুর কাছ থেকে পাঠানো কাঠখোট্টা বার্তাটা, যাতে ইব্রাহিম শারু বলেছেন যে কোনো সালতানাতবিহীন ভিখারির সাথে তিনি তার মেয়েকে বিয়ে দিতে চাননি, এবং বিয়ের বাধ্যবাধকতার পালা চুকে যাবার ফলে বাবর ততটাই উৎফুল্ল হয়েছে ঠিক যতটা ক্রুদ্ধ হয়েছে তার নানি যান। চিঠি নিয়ে এসেছিল যে বার্তাবাহক, তার ভাষ্য অনুযায়ী সে বিয়েতে আয়শাকে দেয়া বাবরের অলঙ্কারও ফিরিয়ে নিয়ে এসেছে। বাবরের পাঠানো বিয়ের প্রস্তাবের আগে আয়শার সাথে তার নিজ গোত্রের যার বিয়ের কথা হয়েছিল সেই লোকের সাথেই শীঘ্রই তার বিয়ে হবে। বাবর অবশেষে তার প্রতি আয়শার নির্লিপ্ততার কারণ খুঁজে পেয়েছে বলে মনে করে, কিন্তু তার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আয়শা অন্য পুরুষের শয্যাসঙ্গিনী হতে পারে। যে আয়শাকে উষ্ণ করতে পারবে এমন কোনো পুরুষের প্রতি বাবরের শুভেচ্ছা রইল। এখন আমার স্ত্রীকে দেবার মতো সময় আমার সামনে নেই। আমার নিয়তি সুলতানের নিয়তি, আর আমি অবশ্যই হামলা করব। এহসান দৌলত বলে, তুমি যদি সত্যি তোমার ভাগ্যে বিশ্বাস করো তুমি কথা শুনবে। এখন পর্যন্ত সাইবানি খান তোমাকে খুঁজছে,
সে জানে আয়না পাহাড়ের কাছে তার লোকেদের তুমি হত্যা করেছ এবং ইতিমধ্যে সেটাও জেনে গিয়েছে যে তুমি এখানে সেরামে ফেরত এসেছ। সাইবানি খানের স্বর্ণমুদ্রার লোভে অনেকেই আছে যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে দ্বিধা করবে না বাবর। বাবর বলে, কিন্তু আমি খানজাদাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। এহসান দৌলত বলেন, সেটা তুমি রাখতে পারবে না বাবর, যদি সাইবানি হারামজাদাটা তোমার কাঁধের ওপর থেকে মাথাটাই নাই করে দেয়। আর সাইবানি যখন রসিয়ে রসিয়ে তোমার মৃত্যুর খবর তোমার বোনকে বলবে, তখন কি খানজাদার কষ্ট কিছু কমবে? বাবরের চোখে ক্রমশ তিক্ততা দেখতে পেয়ে বৃদ্ধার কণ্ঠস্বর কিছুটা কোমল হয়। সে বলে, বাবর, তোমার বয়স এখনো কম, তোমাকে ধৈর্যশীল হতে হবে। আমার মতো যখন তোমার বয়স হবে তখন তুমি বুঝতে পারবে যে পরিস্থিতি পরিবর্তিত হয়। কখনো কখনো হতে হয় সবচেয়ে সাহসী, আবার কখনো ধৈর্যশীল। সবচেয়ে কষ্টকর বিষয় হল অপেক্ষা করা। অন্যদিক থেকে খুতলাক নিগার মাথা নাড়েন। মেয়ে খানজাদাকে উঠিয়ে নিয়ে যাবার পরে তিনি এতটাই নীরব হয়ে পড়েছেন যে তার মুখ থেকে কদাচিৎ কোনো শব্দ শোনা যায়। খুতলাক নিগার বলেন, তোমার নানিজান ঠিকই বলেছেন, এখানে থাকলে তোমার সামনে কোনো সুযোগই নেই। সাইবানি খান আমাদের সবাইকে তাহলে খুন করবে। আমি নিজের জন্য পরোয়া করি না, কিন্তু তোমাকে বাঁচতে হবে। ভুলে যেও না তোমার ধমনীতে কার রক্ত প্রবাহিত হচ্ছে। একটা মামুলি ডাকাতের মতো সাইবানি খান যেন তোমাকে পরাস্ত করতে না পারে। খুতলাক নিগার তার ভারী নীল শালটা আরও ভালো করে গায়ে জড়িয়ে নেন এবং ঝুড়িতে জ্বলতে থাকা আগুনের উপরে হাতটা মেলে ধরেন। শীতকাল আসতে আর বেশি দেরি নেই। সেরামের মাটির বাড়ি আর খিড়কি দিয়ে ভেতরে প্রবেশ করা বাতাস সেই কথাই জানান দিচ্ছে। বাবর তার মায়ের শীর্ণ গালে চুমু দেয়, বলে, আমি তোমাদের দুজনের কথাই বিবেচনা করে দেখব। এহসান দৌলত পুনরায় তার বীণা হাতে তুলে নেন। বীণাটার অবস্থা বেশ সঙ্গীন। শুক্তি দিয়ে তৈরি নার্গিস ফুলের গোছার দৃশ্যের অনেকটাই খসে পড়েছে, কিন্তু তার আঙ্গুলের মৃদু টোকায় সৃষ্ট কোমল মধুর শব্দ বাবরকে আকশিতে তার বাল্যকালে ফিরিয়ে নিয়ে যায়। বাইরে বের হয়ে এসে বাবর আঙিনার উপর দিয়ে হেঁটে গিয়ে গ্রামের দেয়ালের উপরে উঠে দাঁড়ায় এবং ঘনিয়ে আসা অন্ধকারের দিকে অপলক তাকিয়ে থাকে। সে নিজেই নিজের সিদ্ধান্ত নেবে, কিন্তু মনে মনে সে জানে তার আম্মিজান আর নানিজান ঠিকই বলেছেন। তার এখন প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত বেঁচে থাকা। সুলতান, সে তার পেছনে নিচ থেকে বাবুরির কণ্ঠস্বর ভেসে আসতে শোনে। বাবুরির কোমরের পরিকরে 3টা নধর কবুতর পা বাঁধা অবস্থায় ঝুলছে। নির্ঘাত সে শিকারে গিয়েছিল। বাবুরির সিঁড়ির ছোট ছোট ধাপ নীরবে উঠে এসে দেয়ালের ওপর বাবরের পাশে নীরবে দাঁড়িয়ে থাকে। বাবর বলে, বাবুরি, তুমি কখনো কি তোমার ভাগ্য নিয়ে সন্দিহান হয়েছ? বাবুরি বলে, বাজারের ছেলের ভাগ্য বলে কিছু থাকে না সুলতান। ভাগ্যে বিশ্বাসের বিলাসিতা কেবল সুলতানদেরই সাজে। বাবর বলে, সারাটা জীবন আমি কেবল শুনে আসছি এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে কিছু অর্জন করতে, আর সেটা যদি সত্যি না হয় তাহলে কি হবে? সুলতান, আপনি আমার কাছে কি শুনতে চান? যে আপনি চেঙ্গিস খান আর তৈমুরের বংশধর, যে কণ্ঠহীন জীবনে কেবল আপনারই অধিকার? বাবর তার সাথে বাবুরিকে এভাবে আগে কখনো কথা বলতে শোনেনি। বাবর বলে, আমার কপালটাই খারাপ। না সুলতান, আপনার কপাল খারাপ না, জন্মের কারণেই আপনি ভাগ্যবান। আপনার সব কিছু আছে, আপনি এতিম নন। আপনাকে আমার মতো আস্থা করে খাবারের জন্য মারামারি করতে হয়নি। সহসা বাবুরির নীল চোখে ক্রোধ ঝলসে ওঠে। আকশি থেকে ফেরত আসার পর থেকে আমি আপনাকে খেয়াল করছি, কেমন আত্মবঞ্চনার একটা আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছেন। আশেপাশের কারোর সাথে কোনো কথাই বলছেন না। আপনি কেমন বদলে গিয়েছেন। ইয়াদগার যখন আপনার কণ্ঠলগ্ন থাকত, বা আমরা যখন একসাথে ঘোড়া নিয়ে ঘুরে বেড়াতাম, তখন তো আপনি এরকম ছিলেন না। সেটা ছিল বাঁচার মতো বেঁচে থাকা। আপনি ভুলেই গেছেন কেমন ছিল সেই জীবনটা। বিপর্যয়ের মুখোমুখি হতে হলে আপনি যদি এভাবে মুষড়ে পড়েন, তাহলে সম্ভবত আপনি এই মহান নিয়তির খোদা মালুম সেটা কেমন ব্যাপার, সেটার যোগ্য নন, যেই জিনিসটাকে আপনি একটি লোহার মতো বহন করে চলেছেন আপনার মনে। কিছু বুঝে ওঠার আগেই খেপে যাওয়া বাবর বাবুরিকে লক্ষ্য করে সপাটে ধাক্কা দেয় এবং দুজনে জড়াজড়ি করে দেয়ালের ওপর থেকে নিচের শক্ত মাটিতে আছড়ে পড়ে। দুজনের ভেতরে বাবর ওজনে ভারী এবং সে বাবুরিকে মাটিতে ঠেসে ধরে।
কিন্তু বাইম মাছের মতো পিচ্ছিল বাবুরি একপাশে মোচড় দিয়ে সরে যেতে চায় এবং এক হাতের আঙুল দিয়ে বাবরের চোখে একটা বেমাক্কা খোঁচা দেয়, আর অন্য হাতে মাথার পাশে একটা শিক্কা ওজনের ঘুষি বসিয়ে দেয়। ব্যথায় গুঙিয়ে ওঠে বাবর, গড়িয়ে সরে গিয়ে আবার লাফিয়ে উঠে দাঁড়ায় এবং বাবরির উপর আবার ঝাঁপিয়ে পড়ে, জড়িয়ে ধরে। বাবরির মাথা এবার দুহাতে শক্ত করে ধরে মাটিতে ঠুকতে আরম্ভ করে, কিন্তু মুহূর্তের ভিতর বাবরির পা এসে তার উরুদয় সন্ধিস্থলে নিজের সদম্ভ উপস্থিতি জানান দেয়। যন্ত্রণায় কোকাতে কোকাতে বাবর বাবুরিকে ছেড়ে দেয় এবং গড়িয়ে সরে যায়। তাদের দুজনেরই চুল উস্কো খুস্কো আর এলোমেলো। পরস্পরের দিকে তারা তাকিয়ে থাকে। বাবুরির নাক দিয়ে দরদর করে রক্ত ঝরছে এবং বাবর টের পায় তার কানের উপরের একটা কানা জায়গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আর বাবুরি বাম চোখে যে খোঁচাটা মেরেছিল সেজন্য এখনই ওই চোখটা খোলা রাখতে সমস্যা হচ্ছে। বাবুরি চিৎকার করে বলে, আপনি দারুণ একজন গুন্ডা হতে পারতেন অনায়াসে। আপনাকে কখনো অনাহারে থাকতে হবে না, ভাগ্য সহায় থাকুক বা না থাকুক। তাদের হাতাহাতির শব্দে সচকিত হয়ে লোকজন দ্রুত দেয়ালের উপর দিয়ে তাদের দিকে দৌড়ে আসে। একেবারে সামনে রয়েছে উদ্ভ্রান্ত চেহারার বাইসাঙ্গার। সে দৌড়ে চলে আসতেই বাবর এবং বাবরি বাইসাঙ্গারের অভিব্যক্তির দিকে তাকিয়ে হো হো করে আবার হেসে ওঠে। আমাদের রক্তের শত্রু বর্বর উজবেকদের প্রতি তোমাদের ঘৃণা এবং আমার প্রতি আনুগত্যের কারণে তোমরা বিপদ আর কষ্টকে আপন করে নিয়ে নিজেদের জন্মভূমি ত্যাগ করে আমাকে অনুসরণ করছো। আমি তোমাদের উঁচু পাহাড় আর বরফাবৃত গিরিপথের ভেতর দিয়ে পথ দেখিয়ে নিয়ে এসেছি। বাতাস যখন আমাদের উড়িয়ে বিস্তৃতির অতলে তলিয়ে দিতে চেষ্টা করছে, তখন তাঁবুর ভেতরে আমাদের শরীর পরস্পরকে উষ্ণতা দিয়েছে। আমরা আমাদের সামান্য খাবার ভাগ করে নিয়েছি। আমি সুলতান হবার পরে গত 9 বছরে এতটা গর্বিত কখনো বোধ করিনি। হতে পারে তোমরা সংখ্যায় অল্প, কিন্তু তোমাদের ভেতরে রয়েছে সত্যিকারের বাঘের সত্তা। বাবর তার চারপাশে বৃত্তাকারে দাঁড়িয়ে থাকা মুখগুলির দিকে তাকাতে তার সবুজ চোখ চকচক করতে থাকে। তার লোকজনের সংখ্যা এত নগণ্য যে সে সবার নাম, কে কোন গোত্র থেকে এসেছে আর যুদ্ধে কবে কোথায় আহত হয়েছিল সব জানে। সে এতক্ষণ কেবল সত্যি কথাই বলেছে, তবে সে তার এই ছন্ন ছাড়া ক্ষুদে বাহিনী নিয়ে ভীষণ গর্বিত। বাবর বলে, আমি শীঘ্রই তোমাদের এই একনিষ্ঠতার প্রতিদান দিতে সক্ষম হব। আমার মরহুম আব্বাজানের ভাই কাবুলের সুলতান ইন্তেকাল করেছেন। আমার বংশ পরিচয় আর খ্যাতি তোমাদের সাহায্যে অর্জিত আমাকে একজন সাহসী আর অদম্য নেতা হিসেবে গড়ে তুলেছে। এই আমি, যাকে কাবুলের অধিবাসীরা তাদের নতুন সুলতান হিসেবে মনোনীত করেছে। যদি আমি সেখানে উপস্থিত হই, আমাকে যদি একা যেতে হয়, আমি জানি তোমরা আমাকে আরও একবার বিশ্বাস করে আমার সাথে সাথে যাবে। কিন্তু তার চেয়েও বড় কথা, তোমরা সবাই নিজ নিজ গ্রামে খবর পাঠাও, যাতে অন্যরাও আমাদের সাথে যোগ দিতে পারে, আমাদের সৌভাগ্যের অংশীদার হতে পারে এবং আমাদের সবার যে জন্মগত অধিকার সেই নিয়তির লিখন সম্পূর্ণ করতে পারে। বাবর এখনও যেন কোনো মহান বিজয় উদযাপন করছে এমন ভঙ্গিতে হাত উঁচু করে। বাবরের চারপাশ থেকে একটা মন্দ্র চিৎকার কণ্ঠ ত্যাগ করে। কে ভাবতে পেরেছিল কয়েক ডজন কণ্ঠ থেকে এমন চিৎকার বের হতে পারে? বাবর আর চোখে তাকিয়ে দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা বাবুরি, বাইসানগার আর কাশিমও বাকিদের সাথে গলা মিলিয়েছে। বাবর নিজের ভেতরে নতুন শক্তির উদয় অনুভব করতে পারে। 1 মাস পেরিয়ে গেছে। বাবর তার তাঁবুতে অবস্থান করছে। সূর্যের আলো আর তাজা উষ্ণ বাতাস যাতে ভেতরে প্রবেশ করতে পারে সেই জন্য তাঁবুর পর্দা খুলে দেয়া হয়েছে। বাবর যেমনটা আশা করেছিল, তার ভাগ্য পরিবর্তনের খবর দ্রুত রাষ্ট্র হয়েছে। হতজীর্ণ যে দলটাকে নেতৃত্ব দিয়ে সে ফারগানা ত্যাগ করেছিল, এখন সেটায় 4000-এর বেশি যাযাবর মঙ্গল যোদ্ধা এসে যোগ দিয়েছে, যাদের সর্দারেরা তুগ বা ইয়াকের লেজের বৈশিষ্ট্যসূচক স্মারক নিজেদের ঘোড়ার লেজে বেঁধে যুদ্ধের সময় যুদ্ধ করে। সাইবানি খানের হাতে নিহত তৈমুরীয় সর্দারদের স্থলাভিষিক্ত হয়েছে তারা। তার প্রতি বা তার ন্যায়সঙ্গত অধিকারের প্রতি এদের অধিকাংশই আস্থাশীল, এমনটা বিশ্বাস করার মতো নবী শিয়ার নেই।
তারা তার দলে যোগ দিয়েছে কেবল প্রাপ্তির আশায়, কিন্তু সেই সাথে এত দীর্ঘ ঝুঁকিপূর্ণ একটা যাত্রায় অংশ নেবার প্রস্তুতি একটা বিষয়ই প্রকাশ করে যে সে সফল হবেই, তার সুনামি তার পক্ষে কথা বলবে। কাবুলের শাহী দরবারের পাঠানো স্বর্ণমুদ্রা যা দূত নিয়ে এসেছিল, বাবর ইতিমধ্যেই সেটা অস্ত্রশস্ত্র, শক্তিশালী ঘোড়ার পাল, নধর ভেড়ার দল আর ভেতরের দিকে পশমের আবরণ দেয়া নরম চামড়ার তৈরি তাঁবু যা বাতাসের ঝাপটা সামনে নিতে পারবে, এসব কিনতে ব্যয় করেছে। সে তার সেনাবাহিনী নিয়ে প্রশস্ত আর শান্ত অক্সাস নদী ঘটনাবিহীনভাবে অতিক্রম করে। সমতল তলদেশ বিশিষ্ট অল্প পানিতে ভাসতে পারে এমন নৌকায় ঘোড়ার পাল, মালবাহী খচ্চর, উট আর মালবাহী গাড়িগুলোকে এক এক করে তোলা হয়, আর দক্ষ মাঝিরা তারপরে বালুময় তলদেশে তাদের হাতের লম্বা লগি দিয়ে ধাক্কা দিতে দিতে নৌকাগুলোকে ওপারে নিয়ে যায়। এভাবে এক নাগাড়ে 2 দিন 2 রাত ধরে তারা ক্রমাগত এপার ওপার আসা যাওয়া করে পুরো 4000 লোকের বহরটাকে ওপারে পৌঁছে দেয়। এইসব মাঝিদেরই কেউ কেউ আবার বাবরের বহরের বিশালত্বে মুগ্ধ হয়ে হাতের লগি ছুঁড়ে ফেলে দিয়ে তার বাহিনীর সাথেও যোগ দেয়। দক্ষিণ পশ্চিম দিকে তার যাত্রা বিজয় দীপ্ত একটা সফরের অনুভূতির মতো মনে হতে শুরু করে, কিন্তু তার উল্লাসে উদ্বেল হওয়া সাজে না। সাইবানি খান আর ঠ্যাঙ্গারে বাহিনী যদিও পেছনে অনেক দূরে রয়েছে, তৈমুরের অভিযানের বিবরণ পড়ে আর বৃদ্ধা রেহানার গল্প শুনে বাবর জানে কাবুল আর তার মাঝে অবস্থিত মূর্তিমান হিন্দুকুশের বরফাবৃত জমাট চূড়োর মাঝে অনেক অজানা বিপদ ওতপেতে রয়েছে। বাবর তার আম্মিজান আর নানিজানকে সৈন্যদের প্রহরায় কিসম দুর্গের শক্তপোক্ত দেয়ালের অভ্যন্তরে রেখে আসতে পেরে কিছুটা সন্তুষ্টি বোধ করে। দুর্গটা তার এক নতুন মিত্র তাকে ব্যবহারের জন্য দিয়েছে। বাবর কাবুলের অধিকার বুঝে পেলে সে তাদের নিয়ে আসার জন্য লোক পাঠাবে, কিন্তু আপাতত তারা নিরাপদে আছে। খানজাদার জন্য বাবরও যদি এমনটা করতে পারত। খানজাদার যন্ত্রণাক্লিষ্ট মুখ বাবর স্বপ্নে প্রায়ই দেখতে পায়। সুলতান, তার দেহরক্ষী দলের একজন তাঁবুর ভেতরে প্রবেশ করে। সুলতান, দরবার আপনার জন্য অপেক্ষা করছে। পুনরায় পরামর্শদাতা সম্বলিত দরবার, ব্যাপারটাই যেন কেমন অদ্ভুত মনে হয়। একটা ছাতিম গাছের ছড়ানো ডালপালার নিচে সবাই উপস্থিত। কাশ্মীর পরনে উলের তৈরি লম্বা সবুজ একটা আলখেল্লা। বাইসেঙ্গার আর বাবরির পরনে পশমের সূক্ষ্ম বুননের নতুন একটা জব্বা। এছাড়াও সেরাম থেকে 50 জন লোক নিয়ে আগত হুসেন মজিদ এবং বাকি 3 জনের পরনেও নতুন পোশাক দেখা যায়। এদের ভেতরে 2 জন মঙ্গল সর্দার, মাথায় ভেড়ার চামড়ার তৈরি গোলাকার টুপি। তাদের চকচকে দাড়িগোঁফবিহীন মুখে যুদ্ধের অসংখ্য স্মারক গিজগিজ করে। 3য় জন বাবরের দুঃসম্পর্কের ভাই মির্জা খান, বাম চোখে পট্টি বাঁধা, হৃষ্টপুষ্ট মধ্যবয়সী এক লোক। উজবেকদের অভিযানের ফলে সে বাস্তুচ্যুত হয়েছে এবং তার সাথে রয়েছে 300 অশ্বারোহীর সুসজ্জিত একটি দল। অতিরিক্ত ঘোড়ার পালসহ এবং গাড়ি ভর্তি শস্যদানা তার সাথে রয়েছে। নিজের এই ভাইয়ের বুদ্ধি বা সাহসিকতার সম্পর্কে বাবর খুব একটা আস্থাশীল না। নিজের ধনসম্পদ আর বংশমর্যাদার কারণে আজকে মির্জা খানের সভায় ঠাঁই হয়েছে। মাটিতে বিছানো গালিচায় বাবর ইঙ্গিতে সবাইকে বসতে বলে। সরাসরি কাজের কথা এসে চলে আসে। বাবর বলে, কাবুলে পৌঁছতে হলে আমাদের এখনও আরও 200 মাইল অতিক্রম করতে হবে। আমাদের আর শহরটার ভেতরে বাধার মতো দাঁড়িয়ে আছে অলঙ্ঘনীয় হিন্দুকুশ পর্বত। আমাদের ভেতরে কারো এই পাহাড় দেখার অভিজ্ঞতা হয়নি। অতিক্রম করা তো দূরে থাক, আমরা কেবল মানস চক্ষেই হিন্দুকুশ পর্বত দেখেছি। কিন্তু এই গ্রীষ্মকালেও সেটা জোরালো বাধার কারণ হবে। প্রশ্ন হলো, আমরা কি পাহাড়ের ভেতর দিয়ে যাব নাকি ঘুর পথে অন্য দিক দিয়ে পাহাড়টাকে এড়িয়ে যেতে চেষ্টা করব? মির্জা খান জানতে চায়, আমাদের সামনে আর কোনো বিকল্প উপায় আছে কি? বাবর বলে, নদীর তীর দিয়ে এগিয়ে গিয়ে আমরা বৃত্তাকারে দুর্গম পাহাড়ের অংশগুলো এড়িয়ে যেতে পারি। রাজদূত আমাকে খোঁজবার সময় যেমনটা করেছিলেন। বাবুরি বলে, কিন্তু সেটা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। সম্ভবত আমরা তখন সুযোগটা হারিয়ে ফেলতে পারি।
বাইসাঙ্গার মাথা নেড়ে সম্মতি জানায়, বলে, পাহাড়ের চেয়ে দেরি করাটা এখন আমাদের জন্যে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। বাবর বলে, আমিও তার সাথে একমত। আমাদের উচিত পাহাড়ের ভেতর দিয়ে গিয়ে যাওয়া, কিন্তু সেজন্যই আমাদের পথপ্রদর্শক প্রয়োজন। এমন মানুষ যারা গিরিপথগুলো হাতের তালুর মতো চেনে এবং আমাদের সবচেয়ে নিরাপদ আর ভালো গিরিপথ দিয়ে পথ দেখিয়ে নিয়ে যাবে। এমন মানুষ যাকে আমরা বিশ্বাস করতে পারি। মঙ্গল সর্দারদের চেহারায় কোনো হেলদোল নেই। পৃথিবীর ছাদ হিসেবে অভিহিত এই অঞ্চল দিয়ে হর হামেশাই তারা অতিক্রম করে। বাবরের মনে একটা ধারণা আছে, সেটা হলো তারা যদি আদৌ বিশ্বাস করেছে যে লুটের মালের পরিমাণ প্রচুর হবে, তাহলে নরকের আগুনের ভেতরও তারা তাকে অনুসরণ করবে। কিন্তু তারা যদি আশাহত হয় যে লুট করার মতো তেমন কিছু পাওয়া যাবে না, তাহলে তারা তাকে সেখানেই পরিত্যাগ করবে। বাবর তার দরবারে সমবেত লোকদের দিকে আরেকবার তাকায়। আরও দেরি করার কোনো মানে সে দেখতে পায় না। মনে মনে সে পুরো বিষয়টা বহুবার খতিয়ে দেখেছে, আর প্রতিবারই সেই একই সিদ্ধান্তে উপনীত হয়েছে। সে যদি কাবুলের সুলতান হতে চায়, তবে তাকে দ্রুত যা করার করতে হবে। বেশ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা হিন্দুকুশ অতিক্রম করব। পাহাড়ের নিকটবর্তী হওয়ার সাথে সাথে পথ দেখাবার জন্য আমরা পথপ্রদর্শক সন্ধান করব। আমরা যদি সেরকম কাউকে খুঁজে না পাই, তাহলে আমরা নিজেরাই এগিয়ে যাব। আগামী 36 ঘন্টার ভেতরে আমাদের যাত্রা আরম্ভ হবে। এই সময়টা সবাই নিজেদের অধীনস্থ লোকদের সরঞ্জামাদি আর রসদপত্র এবং ঘোড়ার যত্ন নেবেন। বাইসাঙ্গার, আমি চাই বাকি সর্দারদের আপনি নিজে সংবাদটা পৌঁছে দিন, এবং আমরা সাথে কেবল ঘোড়া আর মালবাহী খচ্চর নিয়ে যাব মাংসের জন্যে। ভেড়া কিংবা অন্য কোনো পশুর পাল আমাদের সাথে থাকবে না, এমনকি পাহাড়ের পাদদেশ পর্যন্ত না। খাঁজকাটা আঁকাবাঁকা পাহাড়ের চূড়ো ধীরে ধীরে কাছে এগিয়ে আসতে থাকে। মাঝে মাঝে বাবরের মনে হয় সে তার মুখে তাদের জমাট হিম শ্বাস অনুভব করতে পারে। নিচের ঢালে কালচে সবুজের একটা স্রোত যেন আন্দোলিত হয়। অনেক উঁচুতে বরফাবৃত শৃঙ্গ হীরক দুতির মতো চকচক করছে। অনেকেই এই পাহাড়গুলোকে ধরণীর পাথুরে বেষ্টনী বলে অভিহিত করেন, কিন্তু বাবরের কাছে তারা স্ফটিক চূড়া ছাড়া আর কিছু নয়। বাবরের স্মৃতিতে এখনও উঁচু খাড়া পাহাড়ের পার্শ্বদেশ দিয়ে তৈমুরকে দড়ির সাহায্যে নামানোর কথা মনে হয়। তার ক্ষুধার্ত আর আড়ষ্ট সৈন্যদল, বরফের ওপর অঙ্কিত ঘোড়ার পা পিছলে আছাড় খাওয়া এবং বর্বর কাফেরদের চোরাগুপ্ত আক্রমণের কথা এর মাটিতে ভাস্বর হয়ে আছে। 8 মাস আগে ফারগানার দক্ষিণে পাহাড়ের ভেতর দিয়ে তার নিজ পরিবার আর অনুগত মুষ্টিমেয় লোকদের পথ দেখিয়ে নিয়ে আসবার সাথে কোনোভাবেই বিশাল একটা বাহিনী আর তার পুরো সাজ সরঞ্জাম সহ উঁচু চূড়ার ভিতর দিয়ে এই পথ অতিক্রম করার কোনো তুলনাই হয় না। আপনি কি ভাবছেন? বাবুরির ঘোড়াটা একটা তাম্রবর্ণের ঘটকি, যেটা এই মুহূর্তে আপ্রাণ ভঙ্গিতে মাথা নেড়ে একটা ভনভন করতে থাকা ঘোড়া মাছির হাত থেকে বাঁচতে চেষ্টা করছে। বাবর বলে, ভাবছি হিন্দুকুশ অতিক্রম করে তৈমুর দিল্লিতে তার বাহিনী কিভাবে নিয়ে গিয়েছিলেন সে সম্পর্কে রেহানা আমাদের যা বলেছিল। বাবুরি অবজ্ঞার ভঙ্গিতে কাঁধ ঝাঁকায়, বলে, সবগুলোই রংচঙে গল্প, মন গড়া আর বানোয়াট। তাদের কাছে পুরোটাই আগাগোড়া সত্যি কাহিনী, কিন্তু তার কতটুকু যে আসলেই সত্যি সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তার দাদাজানের কথাটাই ধরেন, যেখানে প্রাণ বাঁচানোর জন্য বাচ্চা ছেলেটা তাকে সোনার সেই হাতিটা দিয়েছিল। আমি বাজি ধরে বলতে পারি হাতিটা আসলে লুট করা হয়েছিল এবং অন্য ছেলেটাকে পরিত্যাগ করার অপরাধী মনোভাব নাকচ করার জন্য পরে এই উদ্ধার অভিযানের কাহিনীর অবতারণা করা হয়েছে। যাই হোক, শীঘ্রই আমরা নিজেরাই জানতে পারবো ওই পাশের দৃশ্যপট কেমন। আমরা একজন লোক পেয়েছি, সে আমাদের পথপ্রদর্শক হতে রাজি হয়েছে। বাবর বলে, আমি আশা করি সে যখন বলেছে যে পাহাড়ের ভেতর দিয়ে যাবার রাস্তা সে চেনে, তখন সত্যি কথাই বলছে। বাবর তার কাঁধের উপর দিয়ে দেহরক্ষী বাহিনীর দিকে তাকায় এবং তাদের পিছনে রুক্ষ প্রকৃতির ওপর দিয়ে অগ্রসারয়মান অশ্বারোহীদের লম্বা সারির দিকে তাকায়। অগাস্টের দাবদাহে কেঁপে ওঠে চারপাশ। তার কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে থাকে এবং পিঠের অংশফলকের মাঝ দিয়ে বয়ে যায়। বাবর তার পরজানের সাথে বাঁধা চামড়ার তৈরি পানির থলেতে একটা ছোট্ট চুমুক দেয়।
বাবরের ভাবতেই অবাক লাগে, শীঘ্রই তুষার আর বরফের রাজ্যে তারা প্রবেশ করতে চলেছে। কাবুল শহরটা কেমন? বাবরই তার হাতের দাস্তানা দিয়ে সপাটে ঘোড়ার মাছিটাকে আঘাত করে এবং কঠিন মাটিতে বেচারার প্রাণহীন দেহ আছড়ে পড়তে দেখে সন্তুষ্ট নিয়ে তাকিয়ে থাকে। বাবর বলে, আমার মরহুম আব্বাজান যদিও নিজে কখনো সেখানে যাননি, কিন্তু তিনি বলেছিলেন তিনি শুনেছেন দুটো ভিন্ন জগতের মাঝে আটকা পড়া এক বিচিত্র স্থান কাবুল। দুটো জগতের, একটা শীতল এবং অন্যটি উষ্ণ। কাবুল থেকে একদিনের দূরত্বে এমন স্থান আছে যেখানে কখনোই তুষারপাত হয় না। আবার ভিন্ন দিকে মাত্র 2 ঘন্টার দূরত্বে এমন স্থানও রয়েছে যেখানে বরফ সারা বছরেও গলে না। বাবরই একটু হেসে বলে, আমি ভাবছি সেখানকার মেয়েরা কেমন। বাবর বলে, তারা শীতল না উষ্ণ? আমরা যদি ভাগ্যবান হই তাহলে তো শীঘ্রই দেখতে পাব। চারপাশের বাতাস অনেক হালকা। বাবরের শ্বাস নিতে রীতিমতো কষ্ট হয় এবং স্বাভাবিকের চেয়ে তার হৃৎপিণ্ড অনেক দ্রুত স্পন্দিত হতে থাকে। ঘোড়াগুলো বাতাসের অভাব বোধ করে এবং তারা উপরে ওঠার সময় থেকেই নাক দিয়ে শব্দ করতে থাকে। শীতে অসাড় হয়ে আসা আঙুলে বাবর তার পশমের পরত দিয়ে আলখেল্লার মস্তকাবরণ আরও ভালো করে টেনে নেয়। 1 ঘন্টা আগেও আকাশ পরিষ্কার ছিল, কিন্তু সহসা আগাম জানান না দিয়ে বরফ পড়তে শুরু করে আবার। আর এখন তুষারের ভারী কণা তাদের চারপাশে বিষণ্ণ ভঙ্গিতে উঠছে। পেছনে তাকিয়ে বাবর মানুষ আর পশুর গাঢ় অবয়বের আগুয়ান লম্বা সারি বহু কষ্টে আলাদা করে চিনতে পারে। কিছু লোক এখনও ঘোড়ায় চেপে এগিয়ে চলেছে, কিন্তু অনেকেই বাবরের মতো খাড়া বরফাকীর্ণ ঢাল বেয়ে ঘোড়ার লাগাম ধরে ঝড়ের মাঝে মাথা নিচু করে হেঁটে হেঁটে আসছে। তার নিজের ঘোড়া কালো কেশর আর লেজ বিশিষ্ট ধূসর একটা স্ট্যালিয়ন অস্বস্তি বোধ করতেই চিহি আওয়াজ করে এবং বাবর তার লাগাম ধরে তাকে টেনে নিয়ে চললে সে প্রতিবাদ জানাতে চেষ্টা করে। তীব্র শীতের সাথে বাবরের ভালোই পরিচয় আছে, কিন্তু গ্রীষ্মকালে এই তুষারঝড়ের আকস্মিকতা, বাতাসের তীব্রতা আর শীতলতা একটা সতর্কবাণী বলে মনে হয়। তার চারপাশে পাগলের মতো ছন্দে আন্দোলিত হতে থাকা তুষারকণার মাঝে বাবর যেন তার কল্পনায় তৈমুরের যোদ্ধাদের বহু কষ্টে ওপরে ওঠার আবছা অবয়ব দেখতে পায়। তারা এই বিপর্যয় সহ্য করেও টিকেছিলেন। এই ভাবনাটা বাবরকে শক্তি যোগায়। সুলতান! বাবর তার খুব কাছে বাইসাঙ্গারের কণ্ঠস্বর শুনতে পায়। পথ প্রদর্শক বলছে, নাকের ঠিক সামনেই যখন দেখা অসম্ভব হয়ে উঠছে তখন এগিয়ে যাওয়াটা মারাত্মক বিপজ্জনক। সে একটা খাওয়াল অর্থাৎ পাহাড়ের ফাটলে একটা গুহা চেনে, যার সামনেই কয়েকশো গজ দূরে অবস্থিত। ঝড় না থামা পর্যন্ত সে আপনাকে সেখানে আশ্রয় নিতে অনুরোধ করছে এবং সে আমাদের বাকি সবাইকে শিখিয়ে দেবে কিভাবে নিজেকে আর প্রাণীর বহরকে সবচেয়ে ভালোভাবে রক্ষা করা যায়। বাবর মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করে, বলে, পথ প্রদর্শক যদি বলে থাকে যে আমাদের যাত্রা বিরতি করা উচিত তবে আমরা তাই করব, কিন্তু আমি আমার লোকদের বাইরের খোলা প্রান্তরে কষ্ট আর বিড়ম্বনার মাঝে রেখে নিজে গুহার ভিতর লুকিয়ে থাকব না। আর কোনো কি উপায় আছে বাইসাঙ্গার? সুলতান, সে আমাদের বরফ খুঁড়তে বলেছে। এই বাতাসে আমরা তাঁবু খাটতে পারবো না, আর তাই আমাদের নিজেদের জন্যে গর্ত খুঁড়তে বলেছে এবং সেই বরফ দিয়ে বাতাস আটকাতে দেয়াল তৈরি করতে বলেছে, ঘোড়ার পালকে আড়াল করতে। তারপরে তুষারঝড় না থামা পর্যন্ত আমাদের আর কিছুই করার নেই। বাবর একটু চিন্তা করে বলে, বেশ, তাই হবে, আমাকে একটা শাবল দাও। পরের দিন খুব সকালবেলা তুষারের ভেতরে একটা গর্তে বাবরের ঘুম ভাঙে। বরফের একটা স্তর তাকে ঢেকে রেখেছে, কিন্তু আপাদমস্তক কম্বলে মুড়ে সে কতটা আরামে রাত কাটিয়েছে টের পেয়ে চমকে ওঠে। গুড়ি দিয়ে গর্ত থেকে বের হয়ে সে গায়ের ওপর বরফের কুচি ঝেড়ে ফেলে চারপাশে ঝড় থেমে গেছে দেখে স্বস্তির শ্বাস ফেলে। আদিগন্ত বিস্তৃত পরিষ্কার নীল আকাশের নিচে সাদা দৃশ্যপট চোখ ঝলসে দেয়। বাবর দেখে তাদের শক্তপোক্ত গড়নের লম্বা বছর 35-এর পথপ্রদর্শক শীতের হাত থেকে বাঁচতে আপাদমস্তক ভালো করে মুড়ে রেখেছে। তার ছেলে 14 কি 15 বছর হবে বয়স,
পাশে দাঁড়িয়ে দুহাত আড়াআড়ি করে রেখে কবজি পর্যন্ত বগলের নিচে গুজে রেখেছে বাড়তি উত্তাপ পাবার আশায়। সুলতান, আমরা কি যাত্রা আরম্ভ করতে পারি? আমাদের কিন্তু এখন আরও বেশি সতর্ক থাকতে হবে। পূর্বে দৃশ্যমান অনেক বিপদই তুষারের আবরণ এখন ঢেকে দিয়েছে। লোকটা ঠিকই বলেছে। বরফের পুরো স্তর, চারপাশের দৃশ্যপট এখন অনেক কোমল আর ঝুঁকিহীন করে দেখাচ্ছে, কিন্তু সেই সাথে পাহাড়ের অসংখ্য ফাটলের উপরটাও ঢেকে দিয়েছে। পুরো বহরটা যাত্রা শুরু করতে বাবর তাকিয়ে দেখে পথপ্রদর্শক লোকটা কিভাবে সতর্কতার সাথে আগে আগে চলছে, আর কিছুক্ষণ পরে পরেই আপাত দৃষ্টিতে কঠিন বরফের উপরে লম্বা লাঠি দিয়ে গুঁতা দিচ্ছে। মাঝে মাঝে সেটার সাথে সাথে ধসে পড়ে নিচের অতল স্পর্শী গিরিখাদ উন্মুক্ত করে তুলছে। সেখানে একবার পড়লে আর জীবিত আসতে হবে না। বাবর যখন তার কাছে জানতে চায় এই জ্ঞান সে কিভাবে লাভ করেছে, তখন লোকটা জানায় বহু শতাব্দী ধরে তার পরিবার এই পাহাড় অতিক্রম করতে ভ্রমণকারীদের সাহায্য করে আসছে। তারা ধীরে ধীরে দুটা চূড়ার মাঝে ঘোড়ার পর্যানের মতো দেখতে একটা উঁচু ভূখণ্ডের দিকে এগিয়ে যেতে থাকে। বরফের স্তর ধীরে ধীরে আরও উঁচু হয়ে উঠতে শুরু করে। সুলতান, আমার এবার বরফ পায়ে মারানো লোক লাগবে। পথপ্রদর্শক লোকটা নরম ঘন বরফে প্রায় কোমর পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে রয়েছে। সুলতান, গিরিখাদ আকীর্ণ এলাকাটা আমরা পার হয়ে এসেছি। সেসব নিয়ে আর ভীত না হলেও এখন আমাদের চলবে। এবার 15 কি 20 জন শক্তিশালী লোক আমার প্রয়োজন। সামনের লোকটার কাজ হবে বরফের মাঝখানে গায়ের জোরে এগিয়ে যাবার, আর পেছনের লোকরা আলগা বরফ দাবিয়ে একটা গলিপথ তৈরি করতে হবে, যার ভেতর দিয়ে বাকি লোকেরা আর ঘোড়ার পাল পেছন পেছন এগোবে। কেবল এভাবেই আমরা এখন গিরিপথেই পৌঁছতে পারি। 1 ঘন্টা পরে বাবরের ফুসফুসে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে বলে মনে হয়, আর তার পা জোড়া আপনা থেকেই দেহের নিচে মুচড়ে আসতে চায়। কিন্তু তাকেই সবার চেয়ে বেশি সহনশীলতা আর উদ্যম প্রদর্শন করতে হবে। সে নিজেই জোর করে বরফের ভিতর দিয়ে প্রথমে সামনে এগিয়ে যাবার দায়িত্ব নিয়েছে, এবং অন্যরা যেখানে হাঁপিয়ে ওঠার আগে 8 কি 10 গজ দূরত্ব অতিক্রম করতে পেরেছে, সে ঠিক করেছে তার দ্বিগুণ পথ সে পরিষ্কার করবে, যাতে প্রচণ্ড ঠান্ডা সত্ত্বেও সে ঘামতে শুরু করে। কিন্তু প্রতিটা পদক্ষেপ তার ভেতরে একটা বুনো উল্লাসের জন্ম দেয় যে প্রকৃতি নিজেও তাকে দমিয়ে রাখতে পারছে না। দুপুর নাগাদ তারা বরফের প্রান্তর থেকে শেষ পর্যন্ত বের হয়ে উঁচু শক্ত জমিতে এসে দাঁড়াতে সক্ষম হয়। তৈমুরের মতো নয়, বাবর আর তার লোকেরা তৈমুরের চেয়ে ভাগ্যবান। আবার তুষারপাত শুরু হয় না, এবং তারা এখন বৈরী কিন্তু অপরূপ সুন্দর দৃশ্যপটের ভেতর দিয়ে ধীরে ধীরে সামনে গিয়ে চলে। বাবর সবসময় মনে করছে যে বরফ বোধহয় কেবল সাদা হয়, কিন্তু এখন পৃথিবীর ছাদের উপরে উষ্ণ সূর্যালোকে ফিরোজা রং আর নীল মহিমায় বরফ চকচক করছে। গিরিপথ আর কত দূরে? পথপ্রদর্শক এক মুহূর্ত কি ভাবে, তারপর বলে, সুলতান, আমরা যদি এই একই গতিতে এগিয়ে যেতে পারি, হুপিয়ান গিরিপথে আমরা আগামীকাল রাত হবার আগেই পৌঁছে যেতে পারব। বাবর এবার হাততালি দেয়। পশমের পরত দেয়া দাস্তানা আর তার উপরে উলের কাপড় দিয়ে মুড়ে রাখা সত্ত্বেও বরফ জমে আছে, এবং বাবর ব্যথায় কুঁকড়ে যায়। নীল হয়ে ওঠা আঙুলে পুনরায় রক্ত চলাচল শুরু হতে মনে হয় গনগনের সূচ দিয়ে কেউ যেন খোঁচা দিচ্ছে। বাবর বলে, তুমি ভালোভাবেই তোমার দায়িত্ব পালন করেছ। আমি ভেবেছিলাম আমাদের পশুপালের অধিকাংশই আমরা হারাবো। পথপ্রদর্শক বলে, আপনাকে আমি এই কারণেই হুপিয়ান গিরিপথে নিয়ে এসেছি। অন্য সব গিরিপথ যেমন খাওয়াকের মতো এটার উচ্চতা বেশি নয়, আর এটা দিয়ে উপরে ওঠাও খুব একটা ঝুঁকিপূর্ণ নয়। যদিও এই সব পাহাড়ের সব জায়গাতেই বিপদ ওত পেতে আছে, আপনাকে সবসময় সতর্ক থাকতেই হবে। পথপ্রদর্শক কথা বলছে, এমন সময় হিম বাতাস বিদীর্ণ করে একটা জান্তব মর্মর শব্দ ভেসে আসে। আটকে উপরের দিকে তাকিয়ে বাবর তার অনেক উপরে বরফাবৃত চূড়ার মসৃণ পৃষ্ঠদেশে মাকড়সার জালের মতো ফাটলের জন্ম নিতে দেখে। প্রায় মানুষের মতো একটা আর্তনাদ। নীলচে সবুজ বরফের একটা আয়তাকার খণ্ড বিচ্যুত হয়ে মানুষ আর প্রাণীর লম্বা সারির শেষ প্রান্তে এসে আছড়ে পড়ে। একই সাথে এমন একটা বিকট গর্জনের সৃষ্টি হয় যে বাবরের মনে হয় সে বুঝি বধির হয়ে যাবে।
সহজাত প্রবৃত্তির বশে সে দুহাতে কান চেপে ধরে। সে যখন কান নিয়ে ব্যস্ত, এমন সময় একটা কিছু জোরে ভেসে এসে তার বুকে আঘাত করে, আর মাথার পাশ দিয়ে অন্য কিছু একটা বের হয়ে যায়। তার চারপাশে বিক্ষিপ্ত কণা নিক্ষিপ্ত হতে থাকে। তার ঘোড়া আতঙ্কে চিহি শব্দ করতে থাকলে বাবর লাফিয়ে নিচে নেমে ঘোড়ার গলার দড়ি আঁকড়ে ধরে তার পেটের নিচে আশ্রয় নেয়। তুষার ধস যতটা আকস্মিকভাবে শুরু হয়েছিল, ঠিক ততটাই আকস্মিকভাবে শেষ হয়। তার চারপাশে তুষার শৃঙ্গ আবার মৌন হয়ে উঠলেও আশপাশ থেকে আতঙ্কিত মানুষ আর পশুর যুগলবন্দি ভেসে আসতে থাকে। বাবরের মাথাটা দপদপ করে এবং পাঁজরের হাড় আড়ষ্ট হয়ে থাকা অবস্থায় সে সন্তর্পণে ঘোড়ার নিচ থেকে বের হয়। অবোধ জন্তুটা তখনও ছটফট করলেও অক্ষত আছে বলে মনে হয়। সুলতান, আপনি সুস্থ আছেন? বাম হাত দিয়ে ডান হাতটা আগলে ধরে রেখে বাবুরই এগিয়ে এসে জানতে চায়। বেচারার মুখের একপাশে ইতিমধ্যে বিভৎস একটা কালশিটের জন্ম নিয়েছে। বাবর মাথা নাড়ে। তার পরনের মোটা কাপড়ের জন্যই সে এই যাত্রায় বেঁচে গেছে। কিন্তু বেচারা পথপ্রদর্শক তার পায়ের কাছে হাত পা ছড়িয়ে পড়ে আছে। লোকটার মাথার নেকড়ের চামড়ার টুপি তার মাথার পেছনে আঁচড়ে থাকা বরফখণ্ডের প্রচণ্ডতা থেকে তাকে বাঁচাতে পারেনি। হতভাগ্য লোকটার রক্ত আর মগজ এখন বরফের ওপর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। বাবরের এবার লোকটার সতর্কবাণীর কথা মনে পড়ে। লোকটা শেষ সময় বলতে চেয়েছিল, আপনাকে সবসময়ই সতর্ক থাকতেই হবে। পৃথিবীতে সেগুলোই ছিল হতভাগ্য লোকটার শেষ উচ্চারিত শব্দ। তাদের মাথার ওপরে চূড়ার বরফ আবারও সূর্যের আলোয় চিকচিক করে, কিন্তু যে কোনো মুহূর্তে আবারও মৃত্যুগ্রাসী তুষারখণ্ড নিক্ষিপ্ত করতে পারে কোনো আগাম ঘোষণা না দিয়ে। তার লোকদের এখনই মৃত্যু উপত্যকা থেকে সরিয়ে নিতে হবে। আহতদের একত্রিত হতে বলো, বাবর বলে। আমাদের পক্ষে যত দ্রুত সম্ভব এই এলাকা ত্যাগ করতে হবে। আদেশটা সারির শেষ পর্যন্ত যেন পৌঁছায় এই ব্যবস্থা করো। এবার বাবর আবার তার পায়ের কাছে দলা মুচড়ে পড়ে থাকা দেহটার দিকে তাকায়। আশেপাশে সে কোথাও লোকটার ছেলেটাকে দেখতে পায় না। এখন আর তাকে খোঁজার সময়ও নেই। বাবুরি, আমাকে সাহায্য করো। পথপ্রদর্শক লোকটা বিশাল দেহী ছিল, আর বাবুরির ঘোড়ার ওপর তাকে ওঠাতে তারা দুইজনে হিমশিম খেয়ে যায়। কিন্তু লোকটাকে এখানে রেখে যাওয়া অমানবিক হবে। একটা উপযুক্ত স্থানে তাকে সমাধিস্থ করতেই হবে, সেটা তার প্রাপ্য। আর বাবরটার জন্য তেমন একটা স্থান খুঁজে বের করবেই, সম্ভবত গিরিপথের কোথাও, যেখানে তার আত্মা শান্তিতে বিশ্রাম নেবে। তারা যতটা সম্ভব দ্রুত এগিয়ে যায়। পরিশ্রান্ত পা বরফাবৃত মাটিতে পিছলে যায়, হোঁচট খায়। অবশেষে তারা একটা উপত্যকায় এসে উপস্থিত হয়। বাবর ভাবে তুষারপাতের আক্রমণ থেকে তারা এখানে নিরাপদ থাকবে এবং ক্ষয়ক্ষতির হিসাব পরিমাপ করার সে আদেশ দেয়। সে যেমনটি ভয় পেয়েছিল, ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন ব্যাপক নয়। তুষারঝড়ে 18 জন লোক মারা গেছে। এর প্রায় দ্বিগুণ সংখ্যক আহত হয়েছে। বেশিরভাগেরই আঘাত তেমন একটা গুরুতর নয়। এছাড়া 6টা ঘোড়া আর 3টা মালবাহী খচ্চর মারা গেছে বা চলার অনুপযোগী হয়ে পড়েছে। বাবরের লোকরা ইতিমধ্যে তাদের জবাই করে মাংস রান্নার বন্দোবস্ত করেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারত। সুলতান, একটা কিশোর কণ্ঠ তার ভাবনার জাল ছিন্ন করে। পথপ্রদর্শক লোকটার ছেলে। ছেলেটার চোখ লাল, কিন্তু কণ্ঠস্বর সংযত। ছেলেটি বলে, সামনের রাস্তা আমি চিনি। আমি এখন আপনার পথপ্রদর্শকের দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি। আমার আব্বাজান বেঁচে থাকলে এটাই চাইতেন। বাবর এগিয়ে এসে বলে, তোমার সাহসের আমি প্রশংসা করি, আর তোমার আব্বাজানের মৃত্যুর জন্য আমি সত্যি দুঃখিত। যাত্রা শেষে তাকে উপযুক্তভাবে পুরস্কৃত করবে বলে বাবর ঠিক করে। ভোরের ঠিক আগে তারা সেই কিশোর ছেলেটার নেতৃত্বে হুপিয়ান গিরিপথ অতিক্রম করতে শুরু করে। দক্ষিণের আকাশের অনেক নিচুতে তখনও একটা নিঃসঙ্গ তারাকে জ্বলজ্বল করতে দেখা যায়। বাবর তারাটার দিকে তাকিয়ে থাকে, বলে, ওটা কি তারা? আমি আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। বাবুরিও অজ্ঞতা প্রকাশ করে, কিন্তু বাইসাঙ্গার জানে। বলে, সুলতান, ওটাকে বলে ক্যানোপাস। সমরকন্দ কিংবা ফারগানার উত্তর আকাশে এটা দেখা যায় না, কিন্তু সমরকন্দে তৈমুরের পৈত্র জ্যোতিষ উলুক বেগের লেখায় আমি এর কথা পড়েছি। সেখানে একটা বিখ্যাত কবিতার পংক্তি রয়েছে, ক্যানোপাস, কতদূর বিস্তৃত তোমার উজ্জ্বলতা, আর কোন আকাশে তোমার উদয়।
যাদের ওপরেই তোমার রশ্মি নিংড়ে পড়ে তাদের সবার জন্যই তোমার চোখের তারায় সৌভাগ্যের চিহ্ন অঙ্কিত থাকে। বাবরের চোখের সামনে ভোরের আলো ফুটে ওঠায় তারাটা বিলীন হয়ে যায়, কিন্তু বার্তাটা ভালো রেখে যায়। সৌভাগ্যের সূচক এমন একটা সংকেতেই তার প্রয়োজন ছিল। বাবর উদ্দীপ্ত বোধ করতে থাকে। 8 ঘন্টা পরে বাবর আরও উৎফুল্ল হয়ে ওঠে যখন বরফাবৃত ভূখণ্ড তৃণভূমিতে রূপান্তরিত হয়। গত 3 দিনে এই প্রথম তারা তাঁবু খাটাতে পারে এবং গায়ের কাপড় আর পায়ের জুতো খুলে আরাম করে বসতে পারে। বাবর বাবুরি আর বাইসাঙ্গারকে সাথে নিয়ে তার লোকদের অবস্থা পরিদর্শন করতে বের হয়ে কারো কারো অবস্থা দেখে আটকে ওঠে। তারা আদেশ সত্ত্বেও অনেকেই পাহাড়ের জন্য প্রস্তুতি নিয়ে আসেনি। সূর্যের আলোয় মুখের চামড়া ফেটে গেলেও মঙ্গলদের প্রাণমন্ত্র দেখায়, কিন্তু মির্জা খানের সৈন্যদের অবস্থা একদম শোচনীয়। বেশ কয়েকজনের, অন্তত ডজনখানেক হবে তাদের সংখ্যা, যাদের হাত পা হিমদংশনের আক্রমণে একেবারে কালো কুচকুচে হয়ে ফুলে উঠেছে। বাবর আগেও এমন তীব্র হিমদংশনের আক্রমণ দেখেছে। এই লোকদের বাঁচাতে এখন কেবল একটাই উপায় আছে। শীঘ্রই শিবিরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে আর শান পাথরে ঘষে খঞ্জরে ধার দেয়া শুরু হয়। তাদের এই যন্ত্রণা কোনো মাদক দিয়েই নাকচ করা সম্ভব নয়। এই লোকগুলো, যাদের হাত বা পায়ের আঙ্গুলের সংক্রমণ হয়েছে, মুখের ভিতরে ভাঁজ করা কাপড়ের টুকরো রেখে যাতে তারা জিহ্বা কামড়াতে না পারে এমন ব্যবস্থা করা হয়। মির্জা খানের নিশানবাহক 16 বছরের সুদর্শন দেখতে এক তরুণ, যার ডান হাত কালো হয়ে ফুলে ছোট একটা তরমুজের আকৃতি নিয়েছে এবং আঙ্গুলের নিচ দিয়ে হলুদ পুঁজ বের হয়ে আসছে। অনেক চেষ্টা করেও সৈন্যদের খঞ্জরের ধার পরীক্ষা করতে দেখে নিজের কান্না চেপে রাখতে পারছিল না। বাবর তার পাশে হাঁটু মুড়ে বসে, কাঁধে হাত রেখে বলে, সাহস রাখো, খুব দ্রুত এইটা শেষ হয়ে যাবে। তুমি অন্তত প্রাণে বেঁচে যাবে। আমার দিকে তাকিয়ে থাকো, আর ভুলেও নিচের দিকে তাকিও না। বাবর আরও শক্ত করে তার কাঁধ চেপে ধরে এবং একজন তার হিম দংশনে আক্রান্ত হাতটা কুনুয়ের উপর চেপে ধরতেই আরেকজন তার পায়ের উপর চেপে বসে। এবার দ্রুত করো, বাবর আদেশ দেয়। ছেলেটার চোখ ভয়ে বড় বড় হয়ে ওঠে, তবু সে বাবরের মুখের দিকে তাকিয়ে থাকে। খঞ্জরটা তার ডান হাতের কবজি কেটে নেমে আসতে বেচারা ব্যথায় মুচড়ে ওঠে, কিন্তু দাঁতের মাঝে কাপড়ের টুকরো থাকায় সে কোনো শব্দ করতে পারে না। ছেলেটাকে তখনও ধরে রেখে বাবর একপাশে সরে এসে আরেকজন সৈন্যকে হাঁটু মুড়ে বসতে সুযোগ দেয় এবং আগুনে পুড়িয়ে লাল করা একটা তরবারির পাত দিয়ে কবজির কর্তৃত স্থানের রক্তপাত বন্ধ করতে সেখানটা পুড়িয়ে দেয়। এবার কাপড়ের কারণে চাপা শোনায়, কিন্তু ছেলেটা অনেক কষ্ট করেও চেঁচিয়ে ওঠা থেকে বিরত থাকতে পারে না। ছেলেটা অজ্ঞান হয়ে যায়। মির্জা খান আগ্রহী কিন্তু ভাবাবেগ শূন্য চোখে তাকিয়েছিল। পাহাড়ের ভেতর দিয়ে সে নির্বিঘ্নে এসেছে, তাকে এখনও প্রাণবন্ত দেখায়। তার নিজের দলের এই পতাকাবাহী সৈন্যের জন্য মির্জা খানের চোখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। বাবরের ইচ্ছে করে তার মুখটা গুড়িয়ে দেয়। বাবর বলে, এই ছেলেটার নাম কি? ওর নাম সাইয়েদিন। আমি তাকে আমার বাহিনীতে নিয়োগ করতে চাই। মির্জা খান বাবরের কথা শুনে বলে, যেমন আপনার অভিরুচি। মির্জা খান কাঁধ ঝাঁকায়, যেন বলতে চায়, হাত কাটা নিশানবাহকের আমার দরকার নেই। বাবর এবার দাঁড়িয়ে থেকে একটা আলখেল্লা ছিঁড়ে সেটা দিয়ে ক্ষতস্থানে পট্টি বাঁধা দেখে। বাবর বলে, একে আমার তাঁবুতে নিয়ে যাও আর পুষ্টিকর কিছু খেতে দাও। আজ এই ছেলেটা যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে। আক সরাই তৃণভূমি। কাবুলের প্রেরিত দূত তাদের সালতানাতের সীমান্তের কাছে সাক্ষাতের স্থান হিসেবে মনোনীত করেছিলেন। সবুজ ঘাসে ছাওয়া একটা মনোরম স্থান সেটা। বাবরের শিবিরও দর্শনীয়ভাবে স্থাপন করা হয়। সারি সারি তাঁবু, যার মাঝে নিজের বিশাল তাঁবুতে স্থাপিত। আশার কথাই যে পাহাড়ের পাদদেশের গ্রামের অধিবাসীরা তার বাহিনীর প্রতি কোনরূপ বিরূপতা প্রদর্শন করেনি এবং দক্ষিণ পশ্চিম দিকে তারা যখন উপত্যকার ভেতর দিয়ে এগিয়ে এসেছে তখনও আশেপাশের গ্রামবাসীরা কেবল পাহাড়ের ওপর থেকে কৌতূহলী দৃষ্টিতে তাদের দেখেছে। সেটা তখন সেপ্টেম্বর মাস। ফসল কাটা শেষ হয়েছে আর শস্যাগার পরিপূর্ণ থাকায় গ্রামবাসীরা তাদের কাছে ফসল বিক্রি করতে বেশি আগ্রহী ছিল।
রাতের বেলা আগুনের পাশে বসে নধর ভেড়ার মাংস দিয়ে আহার সেরে বাগান থেকে সদ্য সংগৃহীত পাকা আপেল আর নাশপাতি চাক ভাঙা মধু খাবার স্বাদই আলাদা। গাছের ডালে ঘুঘু, তিতির আর অন্য সব গায়ক পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়। রাতের বেলা বাবর লালচে বাদামি নাইটাঙ্গেলের ডাক শুনতে পায়। কাবুল সমৃদ্ধ আর উর্বর একটা স্থান, আর সে যখন এখানকার সুলতান হবে সেও এটাকে সেভাবেই করে রাখবে। কিন্তু তার আগে তাকে শিবিরে নিয়ম শৃঙ্খলা স্থাপন করতে হবে। সে যদিও লুটপাট করতে মানা করেছে, কিন্তু 6 জন লোক তার আদেশ অমান্য করে পাশের গ্রামে হামলা চালিয়ে নিজেদের গবাদি পশুর পাল রক্ষা করতে চেষ্টা করায় 2 জন কৃষককে হত্যা করেছে। বাবর দোষী ব্যক্তিদের শনাক্ত করে এবং মৃত কৃষকদের পরিবারের সামনে পাথুরে চোখে তাদের চাপকে মৃত্যুদণ্ড কার্যকর করার পর্যবেক্ষণ করে। সে এরপরে তাদের চাপকানো মৃতদেহ, যা তখন আর মানুষের বলে চেনা মুশকিল, একটা আগাছাপূর্ণ স্থানে মাটি চাপা দিতে বলে। কাবুল থেকে বার্তাবাহক যত দ্রুত এসে পৌঁছে ততই মঙ্গল। যত বেশি সময় তাকে অপেক্ষা করতে হবে ততই তার বাহিনীতে এমন সব কুকর্মের সংখ্যা বৃদ্ধি পাবে। তৃতীয় দিন বাবর তার তাঁবুর বাইরে বসে বাবুরির তীর বাছাই করা দেখছে। এমন সময় তৃণভূমির উপর দিয়ে একটা ছোট অশ্বারোহী দলকে তাঁবুর দিকে এগিয়ে আসতে দেখে। বাবর বাবুরিকে বলে, তোমার কি মনে হয় দূত ফিরে এসেছে? লোকগুলো অনেক দূরে থাকায় তাদের ঠিকমতো চেনা যায় না, কিন্তু তার তাঁবুর দিকে খুব অল্প সংখ্যক লোকই সরাসরি এগিয়ে আসতে পারে, যার মানে তারা মিত্রই হবে। লোকগুলো আরও কাছে আসতে বাবর দূতের ময়ূরকণ্ঠী নীল রঙের আঁচকান আর তার পাগড়িতে রত্নখচিত পিন দিয়ে সংযুক্ত লম্বা পালক চিনতে পারে। সুলতান, আপনাকে স্বাগতম। আপনি নিরাপদে আসতে পেরেছেন দেখে আমি আনন্দিত, এবং নিজের অধিকার প্রতিষ্ঠা করতে একটা বিশাল বাহিনী যে আপনি এনেছেন, শাহী দরবার আপনাকে অভিনন্দন জানাচ্ছে। বাবর মাথা নাড়ে, বলে, আমি কবে নাগাদ শহরে প্রবেশ করতে পারব? দূতের বাদামি চোখ পিটপিট করে, বলে, সুলতান, একটা সমস্যা দেখা দিয়েছে। মোহাম্মদ মকিম আরগুন নামের এক জবরদখলকারী কাবুল আর কাবুলের উপরে অবস্থিত দুর্গপ্রাসাদ দখল করে নিয়েছে। শাহী দরবার শহরের বাইরে অল্প কিছু সংখ্যক অনুগত সৈন্য নিয়ে কারাবাগে পালিয়ে গিয়েছে। এদের সংখ্যা এতই কম যে তারা পুনরায় শহর দখল করতে পারবে না। বাবর বিরক্ত হয়ে বলে, এই ভুইফোঁটটা কে? সুলতান, হাজারা গোত্রের এক সর্দার। সে তার দলবল নিয়ে জোর করে শহর দখল করেছে। বাবর বলে, সে কি নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেছে? তার নামে কি খুতবা পাঠ হয়েছে? না সুলতান, এখনো হয়নি। তার নিজের গোত্রের ভেতরেই অনেক প্রতিদ্বন্দ্বী। বাবর বলে, ওর সাথে কত সৈন্য আছে? সুলতান, সম্ভবত 1000 হবে, এর চেয়ে বেশি বা কম হতে পারে। বাবর বলে, আমার সাথে 4000 যোদ্ধা আছে, যারা যুদ্ধের জন্যে উন্মুখ হয়ে আছে। আপনার শাহী দরবারকে খবরটা জানান, না হলে আমাকেই কারাবাগে নিয়ে চলুন। আমি হিন্দুকুশ অতিক্রম করে এজন্য আসিনি যে অন্য কেউ লাভবান হবে। হ্যাঁ সুলতান। কাবুলের শাহীদূত এতক্ষণে তার সামনে নতজানু হয় এবং মাটিতে মাথা স্পর্শ করে। বাবর ভাবে, এই প্রথমবার সে তাকে সুলতান হিসেবে কুর্নিশ করল। আমার পরামর্শ হলো আপনি অপেক্ষা করুন। বাহলুল আইয়ুব উত্তেজনার কারণে তোতলাতে তোতলাতে বলে। রাশভারী বৃদ্ধ লোকটা নিজের বিশাল রেশমি দাড়িতে হাত বোলায়। কাবুলের গ্র্যান্ড উজির হিসেবে তার পদমর্যাদা আর বয়সের কারণেই তিনি সম্মানের অধিকারী। তার মতামতের গুরুত্ব না দিলেও বাবর অসহিষ্ণু চিত্তে ভাবে, যদিও শাহী দরবারের অন্য সব গুরুত্বপূর্ণ সদস্য যেমন ওয়ালিগুল, শাহী কোষাগারের রক্ষক, এবং হায়দার তকি, যিনি শাহী সিলমোহরের রক্ষক, তারাও তাদের সম্মতি জানিয়ে মাথা নাড়ে। বাবর বলে, দেরি করলে কী লাভ হবে? এতে করে হাজারারা কেবল উৎসাহিত হবে এবং বিশ্বাস করবে যে আমি তাদের ভয়ে ভীত। শাহী দরবারের কর্তৃত্ব আমার রয়েছে। আমি রাজ রক্তের অধিকারী। আমার সাথে একটা শক্তিশালী সেনাবাহিনী আছে। আর কি প্রয়োজন? আমরা কাবুলের অধিবাসীদের নিয়ে চিন্তিত। মোহাম্মদ মকিম আরগুম শহরের অভিজাত কিছু অধিবাসীকে বন্দী করেছে। আমার পরিবারের সদস্য তার ভিতরে রয়েছে এবং দুর্গপ্রাসাদে তাদের আটকে রেখেছে। বাবর বলে, সে যদি তাদের ক্ষতি করার মতো দুর্মতি দেখায় তবে সেই জন্য তাকে চরম মূল্য দিতে হবে। আমি তাকে সেটা পরিষ্কার বুঝিয়ে দেব।
আমি তাকে আরও বুঝিয়ে দেব যে আমি কোনো ডাকাত নই, আমি কাবুলের নতুন সুলতান, যিনি নিজের সালতানাতের দখল বুঝে নিতে এসেছেন। 3 বৃদ্ধ এবার পালাক্রমে নিজেদের দিকে তাকায়। বাবর ভাবে তার কথা বুড়ো লোকগুলোর হয়তো মনে ধরেছে। সম্ভবত তারা ভুলে গিয়েছিল কার সাথে তাদের পালা পড়েছে। এমন একজন ভাগ্য যাকে বিড়ম্বনায় ফেললেও নিজের প্রতিভা আর সাহসের বলেই ইতিমধ্যেই যিনি একজন সুলতান। বাহলুল আইয়ুব বলে ওঠেন, সুলতান, আমরা আপনার আদেশের অনুবর্তী, আমরা সেটা মেনে নিয়েছি। শরতের উজ্জ্বল আলোয় কাবুলের চারপাশে অবস্থিত শহর রক্ষাকারী দেয়াল আখরোটের মতো গনগনে দেখায়। বেষ্টনীকৃত দেয়ালের পেছনে বাবর প্রাসাদ, বাড়ি, মসজিদ আর সরাইখানা দেখতে পায়। সমরকান্দের মতো মনোরম নয়, কিন্তু এখানকার সম্পদ ব্যবহার করে সে একেই সুন্দর এবং জৌলুসপূর্ণ করে তুলতে পারে। চীন, তুরস্ক, হিন্দুস্তান আর পারস্যের মাঝে অবস্থিত কাফেলা বহরের চলাচলের পথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হবার কারণে কাবুল বেশ সমৃদ্ধ একটি শহর। শাহী দরবারের অমাত্যরা তাকে গর্ব করে বলেছে যে প্রতি বছর 20,000 ঘোড়া, উট এবং অন্যান্য মালবাহী প্রাণীর বহর এখান দিয়ে মশলা, চিনি, রেশম আর মূল্যবান পাথর নিয়ে এখান দিয়ে অতিক্রম করে। শহরের উপরে উত্তরে নিঃসঙ্গ পাথরের একটা স্তূপের মাথায় দুর্গ প্রাসাদ অবস্থিত। এর মসৃণ দেয়ালে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁক দেখা যায়। বাবর জানে এই মুহূর্তে অনেক চোখ, যাদের ভেতরে মোহাম্মদ মুকুইম আরগুন রয়েছে, তাদের দিকে তাকিয়ে আছে, আর সেও সেটাই চায়। বাবর তার লোকদের যতটা সম্ভব সুসজ্জিত হতে বলেছে। তরবারি, বর্ষা আর রণকুঠারের ফলা আলোয় ঝলসে ওঠে। কাঁধের উপরে ধনুক ঝুলছে আর পিঠে তীর ভর্তি তুনীর। তার ইচ্ছা শত্রু যেন তার সামর্থ্যের ব্যাপারে কোনো ভুল ধারণা না করে। বাবরের লোকেরা সমরসজ্জায় তার পেছনে বিন্যস্ত হয়। বাবর ধীরে ধীরে শহর অতিক্রম করে দুর্গ প্রাসাদের দিকে এগিয়ে যায় এবং তারপরে দাঁড়িয়ে পড়ে। নিজের লোকদের শহর কিংবা দুর্গ প্রাসাদ থেকে আকস্মিক কোনো আক্রমণ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলে সে কাশিমকে কাছে ডেকে পাঠায়। বাবর বলে, আরও একবার আমার দূতের দায়িত্ব তোমাকে পালন করতে হবে কাশিম। একদল প্রহরী নিয়ে দুর্গ প্রাসাদে গিয়ে মোহাম্মদ মুকিম আরগুইনকে আমার চূড়ান্ত হুঁশিয়ারি পৌঁছে দিয়ে এসো। সূর্যাস্তের ভেতরে সে যদি বন্দীদের মুক্তি দিয়ে শহর আর দুর্গ প্রাসাদ ত্যাগ না করে, তাহলে সে নিরুদ্রূপে কোনো ক্ষতি স্বীকার না করেই ফিরে যেতে পারবে। সে যদি এটা মানতে রাজি না হয়, তবে আমি তাকে কোনো রেয়াত করব না। বাবর 4 জন সৈন্য নিয়ে কাশিমকে দুর্গ প্রাসাদের দিকে দুলকি চালে ঘোড়া ছুটিয়ে যেতে দেখে। দূতের দায়িত্ব পালন করা সবসময় ঝুঁকিপূর্ণ, কিন্তু কাশিম এর আগেও এমন পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দিয়েছে এবং বাবর নিশ্চিত এই দফা তাকে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলা করতে হবে না। আরগুনের সাহস হবে না তার কোনো ক্ষতি করার। ইত্যবসরে অন্য কিছু কাজ সম্পন্ন করতে হবে। বাবর বাইসানগারকে ডেকে পাঠায়। বাবর বলে, আমি চাই শহরের লোকেরা আমার আদেশের কথা জানতে পারুক। আমার বার্তার প্রতিলিপি আমি লিপিকরদের তৈরি করতে বলেছি। আপনার সেরা ধনুর্ধরদের বলুন তীরের মাথায় বেঁধে সেগুলো শহরের বিভিন্ন প্রান্তে ছুঁড়ে মারতে। বাবর এই কথা বলে আশেপাশে তাকায়। এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। একটাই অসুবিধা, বড্ড মাছি এখানে। তাদের কারণে তার ধূসর ঘোড়াটা অস্থির হয়ে উঠেছে এবং লেজ দিয়ে অনবরত পিঠের দুপাশে আঘাত করছে। বাবর জিন থেকে নেমে আসে এবং দুপায়ে বাঁধন জড়িয়ে দেয়, যাতে চড়ে বেড়ালেও সে সরে যেতে না পারে, এবং আসন পিড়ি করে পাথুরে মাটিতে বসে পড়ে। মাথার অনেক ওপর দিয়ে বকের একটা ঝাঁক উড়ে যায়। বক বেহেস্তের পাখি, আল্লাহ তাআলা তার সহায়, তারই একটা সূচক এটি। আপনার কি মনে হয় সে কি করবে? বাবরই ঘোড়ার লাগাম ধরা অবস্থায় বাবরের পাশে বসে পড়ে। বাবর বলে, হাজারা দস্যুটা, সে সাইবানি খান না। আমার ধারণা নিজের লোকরাই তাকে সমর্থন করে না, তার বরং কৃতজ্ঞ হওয়া উচিত। আমি তাকে ছেড়ে দেব বলে ঠিক করেছি। বাবুরি বলে, আপনি বদলে গিয়েছেন। আপনার আমার ভেতরের সেই মারামারির কথা মনে আছে, যখন আমি আপনাকে আত্মকরুণার অভিযোগে অভিযুক্ত করেছিলাম? বাবর বলে, তুমি ঠিক কথাই বলেছিলে বাবুরি।
আমার নিজের জন্য আসলেই করুণা হচ্ছিল। তুমি আমাকে নিজের উপর বিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছিলে, বিশ্বাস করতে সাহায্য করেছিলে যে অনেক কিছুই ঘটতে পারে। রাস্তায় বড় হবার কারণে তুমি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। শাহজাদাদের তরুণ বয়সে ঘর থেকে বের করে দেওয়া উচিত, যাতে তারা নিজেদের রক্ষা করতে শেখে। বাবুরি বলে, সম্ভবত। অবশ্য আমি খাবারের কথা ঠিক বলতে পারছি না, বা বদবুড়ো লোকগুলো যারা গলিপথে আপনাকে কুরুচিপূর্ণ প্রস্তাব দেবে। বাবর হাসে। পশ্চিম আকাশে সূর্য তখন মাত্র এক বর্ষা উপরে অবস্থান করছে এবং সময় প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় কাশেম ফেরত আসে। তার চেহারায় উৎফুল্ল ভাব ফুটে আছে। সে বলে, হাজারারা নিজেদের ভেতর ঝগড়া করছে, কেউ মারামারি আরম্ভ করেছে, কিন্তু মোহাম্মদ মুকিম আরগুন আপনার প্রস্তাব মেনে নিয়েছে। সে তার লোকদের নিয়ে দুর্গপ্রাসাদ ত্যাগ করে উত্তরে ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছে। সে শহরে অবস্থানরত সৈন্যদেরও তার সাথে যোগ দেবার আদেশ দিয়েছে। তিনি আপনাকে 2 ঘন্টা অপেক্ষা করতে বলেছেন, তারপরে আপনি শহর আর বন্দীদের দায়িত্ব গ্রহণ করতে পারবেন। বাবর খুশি হয়ে বলে, আমি যা ভেবেছিলাম সে আমাকে তার চেয়েও বেশি ভয় পেয়েছে। তুমি ভালো কাজ করেছ। খবরটা বাবরের সৈন্যদের মাঝে ছড়িয়ে পড়তে তারা ঢালের ওপরে তরবারি ঠুকে তুমুল উল্লাসে ফেটে পড়ে এবং সাথে সাথে আরও একটা শব্দও ভেসে আসে। যদিও অনেক দূর থেকে আর হালকাভাবে ভেসে আসছে শব্দটা, কিন্তু নির্ভুলভাবে বোঝা যায় শহরের ভেতরে একটা কোলাহল ভেসে আসছে। শহরবাসীরা নিশ্চিতভাবেই জানতে পেরেছে কি ঘটেছে। বাবর আবার ঘোড়ায় চেপে বসে এবং নিজের লোকদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। বাবর বলে, আমাদের দেখে এই হঠকারী লোকটা নিজের প্রস্রাবে পিছলে পড়েছে। কিছুক্ষণের ভেতরেই মার খাওয়া কুকুরের মতো যে ডাকতেও ভয় পায়, সে আর তার লোকেরা শহর ত্যাগ করবে। পরন্ত আলোতে শহর ত্যাগ করার সময় সে যেন ভালো করে আমাদের হৈহুল্লোড়ের শব্দ শুনতে পায়। তাদের তরবারি এখন উজ্জ্বল আর রক্তের দাগবিহীন সম্মান ভুলুণ্ঠিত। সেই রাতে বেগুনি আর সোনালি আলখেল্লা পরিহিত অবস্থায়, যেটি কাবুলের সুলতানের রং, শাহী দরবারের অমাত্যরা আর নিজের সেনাপতিদের সাথে নিয়ে বাবর কাবুলের প্রধান মসজিদে প্রবেশ করে। মিহরাবের ঠিক নিচে সুলতানের নামাজের স্থান নির্ধারিত রয়েছে, যেখানে স্বয়ং তৈমুর হিন্দুস্তান অভিযানের সময় নিশ্চয়ই নামাজ আদায় করেছিলেন। বাবর পাথুরে মেঝেতে কপাল ঠেকিয়ে মনে মনে ভাবে, শাহী মসজিদের ইমাম তার নামে খুতবা পাঠ করতে তাকে সুলতান ঘোষণা করার পবিত্রক্ষণে সে নিজের ভেতরে আশা আর গর্বের একটা উৎসরণ অনুভব করে। বাবর সে আর এখন গৃহহীন যাযাবর নয়। ইমাম নতুন প্রার্থনা করতে শুরু করে। বাবর মনোযোগ দিয়ে শোনে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা পরম করুণাময়, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা সেটা কেড়েও নেন। যাকে ইচ্ছা করেন তাকে সমৃদ্ধি দান করেন এবং যাকে ইচ্ছা করেন তাকে ধ্বংস করে দেন। সকল পবিত্রতার উৎস কেবল আপনি। আপনি সর্বশক্তিমান। হিন্দুস্তান যাত্রার এই প্রাক্কালে আনন্দে অশ্রুসিক্ত বাবর মসজিদে পরম করুণাময়ের কাছে মাথা নত করেন। 1504 সাল, মানুষের ইতিহাসে অন্যতম বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তখনও জানেন না আর কিছুদিনের মাঝেই তার উত্তরপুরুষের মাধ্যমেই সৃষ্টি হতে যাচ্ছে উত্তরের হিমালয় থেকে দক্ষিণ ভারত, পশ্চিমের আফগানিস্তান থেকে পূর্বের বার্মা পর্যন্ত 15 লক্ষ বর্গমাইল এবং 15 কোটি জনগণকে নিয়ে 200 বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া এক শক্তিশালী সাম্রাজ্য। যে ভূখণ্ডের সম্রাটেরা প্রত্যেকেই হবেন নিজ নিজ দোষে গুণে বৈচিত্র্যে ইতিহাসের এক একজন কিংবদন্তির চরিত্র। কাবুলজয়ী 21 বছরের তরুণ বাবরের সামনে এখন এক মাহেন্দ্র মুহূর্ত, হিন্দুস্তানের দরওয়াজা।